আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে আমরা এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি ক্লাসের যে অ্যারেঞ্জমেন্ট করছি, যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার তোমাদেরকে ফ্রিতে সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি। তোমরা যারা এসএসসি 26, তোমাদের এখনও রেজাল্টটা আসে নাই, 20 তারিখে আসার কথা ছিল কিন্তু পেছানো হয়েছে, তাই না? সো তোমাদের জন্য, তোমরা হবা এইচএসসি 28, তো তোমাদের জন্য আমাদের যেই ক্লাসটা দেওয়ার কথা ছিল, সো সেই হিসেবে আমরা কিন্তু আমাদের ক্লাসটা নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো তোমরা সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নিব। হ্যাঁ, সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নিব এবং সবাই একটু জানাবে যে ঠিকঠাক মতো আসলে সব কিছু দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সব কিছু যদি ঠিকঠাক মতো তোমরা দেখতে পাও এবং শুনতে পাও, এটা একটু ভাইয়াকে কনফার্ম করো, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? তো কি অবস্থা সবার? সবাই একটু জানাও কি অবস্থা তোমাদের, কেমন আসো? হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছো ক্লাসটা, এবং বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, তো বরাবরের মতো আমরা আজকে যে তোমরা জানো ইতিমধ্যে আমরা কর্ডাটাতে হাত দিয়ে কর্ডাটার অনেক অংশ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই না? এখন যেটা আমরা করব সেটা কি করব বলো তো? আজকে আমরা কর্ডাটার যেই বাকি অংশটুকু আছে, যে ন্যাথাস্টোমাটার যেই ভাগটা আছে, এই ন্যাথাস্টোমাটার ভেতরে সবাই আসো, সবাই দ্রুত জয়েন করো। ন্যাথাস্টোমাটার ভেতরে যে আমরা কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি এবং সার্কোপটেরেজি, হ্যাঁ, ক্যাস আরাম, যেটা আমি তোমাদেরকে শিখেছিলাম, ওইটা কিন্তু আমরা শুরু করে দেব, ঠিক আছে? তো সবাই একটু দেখো যে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে নাও। তোমরা সবাই যুক্ত হয়ে গেলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, নীলিমা আক্তার বলতেছো যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম মহসিন মিশু। আচ্ছা, তারপরে বলছো জি ভাইয়া, অল ক্লিয়ার, তেজস্ক্রিয় 28 নাকি? হ্যাঁ, তেজস্ক্রিয় 28। ঠিক আছে, সবাই একটু যুক্ত হয়ে নিতে হবে তাহলে, ঠিক আছে? ওকে, একটা মিনিট তোমরা একটু ওয়েট করো, আমি একটু তোমাদের সাথে কথা বলতেছি। একটা মিনিট তোমরা একটু যে ওয়েট করো সবাই, হ্যাঁ, যে সবাই সবাই জয়েন করুক, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ দাদা, দাদা, হ্যাঁ ওই যে ক্লাসে আছি, তো ওই ক্লাসটা আই এডুকেশনে আর আই স্কুল পেজে একটু দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা সব পেজগুলোতে শেয়ার হয়ে যাচ্ছে, এই তো অলরেডি শেয়ার হয়ে গিয়েছে। সো ঠিক আছে, আমরা বরাবরের মতো তোমাদের সাথে যুক্ত হয়ে গেছি এবং আমি জানাইলাম আমি তোমাদের মিশু ভাইয়া আছি সাথে, এবং তোমাদের বায়োলজি জার্নিটাকে স্মুথ করার জন্য আমি কিন্তু তোমাদের সামনে যুক্ত হয়ে গিয়েছি। এইচএসসি 28 তোমাদের জন্য দেখো, এই যে আমাদের কমেন্টে একটা ডিসকাশন গ্রুপ দেওয়া আছে টেলিগ্রাম, যেখানে টেলিগ্রামে তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে থাকতে পারো, অথবা তুমি আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, অথবা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে থাকতে পারো। এবং তোমরা যেই যেই পেজ থেকেই ক্লাস দেখো না কেন, যে তোমরা কেউ হয়তো আই এডুকেশন থেকে দেখতে পারো, কেউ হয়তো আই এডুকেশন সায়েন্স থেকে দেখতেছো, অথবা কেউ হয়তো আই স্কুল পেজ থেকে দেখতেছো। তো যেখান থেকে দেখো না কেন, তোমরা সবাই একটু আই এডুকেশন সায়েন্স যেইটা আছে এই পেজটাতে আসিও, কারণ এইখান থেকে আসলে আমরা ক্লাসটা দেখব, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আর কথা না বলে আমরা একটু শুরু করে দেই, ঠিক আছে? ক্লাসটা শুরু করে দেই, ওকে।
ওকে, তাহলে কে কোথা থেকে আসো একটু জানায়ও, এবং হচ্ছে আমরা তাহলে আর দেরি করব না, তোমাদেরকে নিয়ে যারা আসো যুক্ত হয়েছো তোমাদেরকে নিয়ে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিতে চাই, ঠিক আছে? ওকে, ওকে চলো শুরু করে দেই ভাইয়া। সো আজকে আমরা যেটা পড়বো, তোমাদেরকে যেই টপিকটা পড়াবো সেটা হচ্ছে কোনটা জানো? সো চলো আমি তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে আজকে তোমাদের যে দেখো আমরা কোঅর্ডিনেটর যে ভাগগুলো আছে ভাইয়া, যে কোঅর্ডিনেটর যে ভাগগুলো ছিল, যে আমি একটু মনে করাই দিই তোমাদেরকে। কোঅর্ডিনেটর ভাগ ছিল কয়টা? কোঅর্ডিনেটর ভাগ ছিল হচ্ছে ভাইয়া তিনটা, ঠিক আছে? কোঅর্ডিনেটর ভাগ ছিল হচ্ছে কয়টা ভাইয়া? তিনটা ভাগ ছিল, ঠিক আছে? একটাকে আমরা বলেছি যে হচ্ছে একটা হচ্ছে ইউরো কোঅর্ডিনেটর, আর একটা হচ্ছে তোমার সেফালো কোঅর্ডিনেটর, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে? তো আমরা ভাইয়া যে ইউরো কোঅর্ডিনেটর শেষ করেছি, আমরা ইউরো কোঅর্ডিনেটর সম্পূর্ণ শেষ করেছি যাদের লেজে নটোকর্ড থাকে। আমরা সেফালো কোঅর্ডিনেটর শেষ করেছি। সেফালো মানে হচ্ছে মাথা, কর্ড মানে হচ্ছে রজ্জু বা রশি, এবং আটা মানে হচ্ছে বহন করা। যারা হচ্ছে একদম পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে তোমার যে তোমার হচ্ছে মাথার ভেতরে তোমার রজ্জু বা রশি মেরুদণ্ডটা থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে সেফালোকর্ডাটা। অ্যান্ড লাস্টে আমরা যে ভার্টিব্রাটা পড়তেছি, ভার্টিব্রাটার ভেতরে আমরা যে ভার্টিব্রাটা বলতে আমরা বুঝিয়েছি কি, যেই নটোকটটা যদি মেরুদণ্ড দ্বারা যাদের প্রতিস্থাপিত হয় তাদেরকে আমরা বলি ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার ভেতরে আমরা আসি, তাই না? বলো ভাইয়া। সো ভার্টিব্রাটার ভেতরে কিন্তু মেইনলি ভাইয়া দুইটা ভাগ ছিল, তাই না? ভার্টিব্রাটার ভেতরে দুইটা ভাগ ছিল ভাইয়া, একটা সি আর একটা হচ্ছে জি, ঠিক আছে? আমরা এটা সুন্দর করে একটা নাম দিয়েছিলাম, সেইটা হচ্ছে নামটা ছিল এরকম, যে খেয়াল করো, ভালো সিজি, এরকম ছিল, ভালো সিজি, এরকম একটা নাম আমি তোমাদেরকে দিয়েছিলাম। কেন? ওই যে মনে রাখার জন্য। এটা তো আমি সুন্দর করে কর্ডাটা তোমাদেরকে বুঝিয়েছিলাম। তোমরা যারা দেখো নাই পূর্বের ক্লাসটা অবশ্যই একটু দেখে নিবা, কারণ আমরা ওই ক্লাসে আমি বলেছি যে কর্ডাটাকে আমরা সুন্দর করে মনে রাখতে পারি যে ইউসিভি ব্যাং দিয়ে, ইউরো কর্ডাটা, সেফলা কর্ডাটা, ভার্টিব্রাটা। আর ইউরো কর্ডাটার ভেতরে আবার তিনটা ভাগ আছে, সেটা কি? আতেল, অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া এবং হচ্ছে লার্ভেসিয়া। তারপরে হচ্ছে আমরা যে সেফালোকর্ডাটার কোনো ভাগ ছিল না। ভার্টিব্রেটার ভেতরে দুইটা ভাগ ভাইয়া, ভালো সিজি আর ভালো সিজি। এই সি এর ভেতরে ছিল ভাইয়া দুইটা, একটা হচ্ছে মিক্সিনি, হ্যাঁ, আর একটা হচ্ছে পেট্রোমাইজনটিটা। এটাও আমরা পড়িয়ে দিয়েছি তোমাদেরকে, গতদিন তোমাদেরকে কাজ দিয়েছিলাম যে মিক্সিনি এবং পেট্রোমাইজনটিটার পার্থক্যটা তোমরা করে নিবা, ঠিক আছে? সো ওইটা আমি পড়াই দিয়েছিলাম, ওইটার পার্থক্যটা তোমাদেরকে করতে বলছিলাম। সো পূর্বের ক্লাসটা অবশ্যই দেখবা। আচ্ছা, তাহলে সাইক্লোস্টোমাটা আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সো যাদের মুখটা গোলাকার থাকে, সাইকেল, ঠিক আছে? আচ্ছা, আর এই যে মিক্সিনি, পেট্রোমাইজনটা আমরা পড়ে ফেলছি। হ্যাকফিশ ল্যাম্প্রে যে অংশটা ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। সো আজকে আমাদের ভাগটা ভাইয়া হচ্ছে মেইনলি ন্যাথাস্ট্রোমাটা, ঠিক আছে? আজকে আমাদের ভাগটা হচ্ছে মেইনলি কি? ন্যাথাস্ট্রোমাটা। আমি একটু জাস্ট ওভারভিউ করে নিয়েছি তোমাদের সাথে, জাস্ট একটু ওভারভিউ করে দিয়েছি যে কতদূর কি হয়েছে আমাদের, কতদূর আগিয়েছি। সাজিয়া হচ্ছে সালাম জানাইছে, ওয়ালাইকুম সালাম। ক্লাসে সবাই একটু রিয়্যাক্ট করবা, হ্যাঁ? সবাই ক্লাসে রিয়্যাক্ট করবা, একটু কথা বলবা, একটু মেসেজ দিবা যে আসলে কে কোথা থেকে দেখতেছো, হ্যাঁ? ক্লাসে সবাই হচ্ছে তোমার যে কি করবা বলো তো ভাইয়া? রিয়্যাক্ট দিবা, এবং হচ্ছে যে রিয়্যাক্ট না দিলে এবং কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না, তাই না? বলো। আচ্ছা চলো শুরু করে দেই। দেখো ভাইয়া, এখন আমি তোমাদেরকে ন্যাথাস্টোমাটাতে নিয়ে যাই। ন্যাথাস্টোমাটা মানে কি? ন্যাথাস্টোমাটাকে যদি ভাঙো, দেখো আমি ওয়ার্ড মিনিং করে দেই প্রত্যেকটা জিনিসের। বায়োলজি একটা মানে এখানে যখন তুমি ওয়ার্ডগুলো জানবা, ওয়ার্ডগুলোর অর্থগুলো জানবা, তোমার কাছে ভেরি ইজি হয়ে যাবে, ভেরি ইজি, কোনো ব্যাপারই না এগুলো, ঠিক আছে? তাহলে খেয়াল করো ভাইয়া, ন্যাথাস্টোমাটা যেটা আছে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে একটা অংশ পাচ্ছি ভাইয়া ন্যাথোস, একটা হচ্ছে স্টোমা, আর একটা হচ্ছে আটা। এই স্টোমা এবং আটা, এই জিনিসটা আমাদের সাথে পরিচিত হয়ে গেছে। আমরা আগের পর্বগুলোতে আমরা স্টোমা, আটা জিনিসটা নিয়ে আলোচনা করছি, যে আটা জিনিসটা বারবার আসছে। এই বায়োলজিতে এই আটা মানে হচ্ছে কি ভাইয়া? বহন করা। আটা মানে হচ্ছে কি? বহন করা, কোনো কিছু নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে আটা মানে হচ্ছে বহন করা, আর স্টোমা মানে হচ্ছে ভাইয়া মুখ। স্টোমা বলতে কি বোঝায়? মুখ, ঠিক আছে? আর ন্যাথোস বলতে হচ্ছে চোয়াল। ন্যাথোস বলতে কি? চোয়াল। তাহলে ন্যাথোস্টোমাটার মধ্যে তিনটা অংশ তুমি পেয়েছো, একটা চোয়াল, মুখ, বহন করা।
তার বুঝতে পারছো, চোয়াল মুখ বহন করা, তার মানে যাদের মুখে চোয়ালটা আছে, চোয়াল বহন করে। আমরা যে সাইক্লোস্টোমাটা পড়ছি ওদের মুখটা কেমন ছিল ভাইয়া? সাইক্লোস্টোমাটার মুখটা ছিল গোলাকার। হ্যাঁ, সাইক্লোস্টোমাটার মুখটা কেমন ছিল ভাইয়া? সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, ঠিক আছে, সাইক্লোস্টোমাটা। সাইক্লো মানে হচ্ছে গোলাকার, সাইক্লো জিনিসটা আসছে সাইকেল থেকে, সাইকেল মানে হচ্ছে কি ছিল? সাইকেল মানে ছিল হচ্ছে গোলাকার ছিল, বুঝছো ভাইয়া? আর স্টোমা মানে হচ্ছে তো আমরা জানি এটা মানে হচ্ছে মুখ, আর আটা মানে হচ্ছে কি? আটা মানে হচ্ছে বহন করা, আটা মানে হচ্ছে কি? আটা মানে বহন করা। সো এই জিনিসটা দেখছিলাম যে ওদের মুখটা কেমন ছিল ভাইয়া বলো তো? ওদের মুখটা হচ্ছে কেমন ছিল ভাইয়া? ওদের মুখটা ছিল কিন্তু গোলাকার ছিল ভাইয়া, বুঝতে পেরেছো? ওদের মুখটা কেমন ছিল ভাইয়া? গোলাকার ছিল। বাট গোলাকার থাকলে কি হয়, এরকম চোয়াল কিন্তু থাকে না। আমাদের যে দুইটা চোয়াল আছে, মুখটা একটু ডিম্বাকার টাইপের, বুঝছো? যে চোয়াল হইতে হলে এরকম, ধরো এরকম চোয়াল হতে হলে এরকম চোয়াল থাকে, এটা ঊর্ধ্ব চোয়াল, আর এইটাকে বলি হচ্ছে আমরা ভাইয়া নিম্ন চোয়াল। ঊর্ধ্ব চোয়াল এবং হচ্ছে কি নিম্ন চোয়াল। সো এদের মুখে চোয়ালটা থাকে ভাইয়া। তাহলে ন্যাথাস্টোমাটা মানে কি, খুব সুন্দর করে বুঝো যে যাদের প্রকৃত চোয়াল থাকে, তার মানে এদের ন্যাথাস্টোমাটা। দেখো আমরা এই ন্যাথাস্টোমাটার মধ্যের ভাগ, আমরা মানুষ হচ্ছে ন্যাথাস্টোমাটার মধ্যের ভাগ। সো আমাদের মুখটা এরকম চ্যাপটা মতো, দেখো না, মুখটা পুরো গোলাকার না। কিন্তু যাদের দাঁত থাকে না তাদের মুখটা গোলাকার হয়ে যায়, বুঝছো? কিন্তু আমাদের দাঁত আছে, চোয়াল আছে, উপরে চোয়াল, ঊর্ধ্ব চোয়াল, নিম্ন চোয়াল। সো আমাদের এই যে প্রকৃত চোয়াল থাকে, তাহলে প্রথম কথা ন্যাথাস্টোমাটার কি থাকবে ভাইয়া? প্রকৃত চোয়াল থাকবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোমরা অবশ্যই কমেন্টে লিখে ফেলবা এগুলো। ন্যাথোস্টোমাটা মানে কি? যাদের মুখে চোয়াল থাকে, ন্যাথোস মানে চোয়াল, স্টোমা মানে মুখ, আঠা মানে বহন করা। এগুলো যখন তুমি বেশি বেশি লিখবা, কমেন্ট করবা ভাইয়া, দেখবা যে সিরিয়াসলি তোমার অনেক বেশি মনে থাকবে ভাইয়া। যখন আমরা কোনো কিছু শুনি, হ্যাঁ, ব্রেন দিয়ে আমরা এই জিনিসটা শুনতেছি, দেখতেছি এবং একটু যদি লিখি, তাহলে এই জিনিসটা তোমাকে অনেক দিন তোমার ব্রেইনে থেকে যাবে, ঠিক আছে? অনেক দিন হচ্ছে ব্রেইনে থেকে যাবে, ঠিক আছে? ওকে, দেখো জোড় উপাঙ্গ বিশিষ্ট, এইটা দিয়ে আরেকটা কথা। দেখো উপাঙ্গগুলো হচ্ছে জোড়ায় থাকে, ঠিক আছে? দেখো আমাদের দুইটা হাত, দুইটা পা, তো এইগুলো হচ্ছে কি আমাদের উপাঙ্গ বলি, হাত পা, এগুলো হচ্ছে আমাদের কি? উপাঙ্গ, ঠিক আছে? সো যখন আমরা কঙ্কাল তন্ত্র পড়াবো, কঙ্কাল তন্ত্রের ক্ষেত্রে দেখবা যে আমি একটা কথা বলবো যে কঙ্কাল তন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যে 206টা যে মানুষের টোটাল যে অস্থি থাকে, এই 206টা অস্থিকে আমরা দুইটা অংশে ভাগ করি। একটাকে আমরা বলি অক্ষীয় কঙ্কাল, আর একটাকে বলি আমরা উপাঙ্গীয় কঙ্কাল। সো এই উপাঙ্গীয় কঙ্কালে আমরা বলি হচ্ছে আমাদের দুই হাত এবং দুই পায়ের যে অস্থিগুলো আছে। সো আমাদের যে ন্যাথাস্টোমাটা যারা আছে, এদের মানে আমরা নিজেদেরকে দিয়ে এক্সাম্পল দিতে পারি, আমাদের প্রকৃত চোয়াল থাকবে এবং আমাদের কি জোড় উপাঙ্গ বিশিষ্ট থাকবে। সো প্রধান দুইটা একটা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে শিখাই দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে প্রকৃত চোয়াল থাকে এবং জোড় উপাঙ্গ বিশিষ্ট হয়, প্রকৃত চোয়াল থাকে এবং জোড় উপাঙ্গ বিশিষ্ট হয়, রাইট? তাহলে আশা করি বুঝতে পেরেছো। চলো একটু সামনে যাই। আচ্ছা, এখন ভাইয়া ব্যাপারটা হচ্ছে, দেখো এই যে ন্যাথাস্টোমাটার ভাগগুলো আমি মনে রাখার জন্য কি একটা খুব সুন্দর ট্রিক্স দিয়েছিলাম। সেই ট্রিক্সটা আমি তোমাদেরকে আরেকবার একটু মনে করাবো এখানে। সেই ট্রিক্সটা হচ্ছে আমি একটু মনে করাবো তোমাদেরকে, ঠিক আছে? সো দেখো ন্যাথাস্টোমাটার ভাগগুলো মনে রাখার জন্য আমি একটা সুন্দর ট্রিক্স আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেটাই আমি তোমাদেরকে একটু মনে করাচ্ছি। দেখো ভাইয়া, যে ন্যাথাস্টোমাটার ভাগগুলোকে আমরা এইভাবে মনে রাখি ভাইয়া। দেখো যে ক্যাস আরাম, কি দিয়ে মনে রাখি ভাইয়া? ক্যাস আরাম, ক্যাস আরাম। এইগুলো হচ্ছে কি? ন্যাথাস্টোমাটার অংশ। এইগুলো হচ্ছে কি ভাইয়া? যে ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। সো ন্যাথোস্টোমাটা এইগুলার হচ্ছে যে এই ন্যাথোস্টোমাটার ভাগগুলো, এইগুলো, ঠিক আছে? এই অংশগুলো আছে। সো সি ফর কি ভাইয়া? সি ফর হচ্ছে কন্ড্রিকথিস, এ ফর হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি, এস ফর হচ্ছে সার্কোপটেরেজি, এ হচ্ছে কি অ্যাম্ফিবিয়া, আর হচ্ছে রেপটিলিয়া, এ হচ্ছে কি অ্যাভেস এবং এম হচ্ছে ম্যামালিয়া, ঠিক আছে? সো এই হচ্ছে ক্যাস আরাম, ঠিক আছে? ক্যাস আরাম আমি ওই যে পড়াইছিলাম যে ভালো সিজি এবং এমপি সুপারিশ ক্যাস আরাম, ওই যে ভার্টিব্রেটার ভাগগুলোর ভেতরে, তোমরা আগের ক্লাস দেখলে এটা বুঝে যাচ্ছ, ঠিক আছে? সো কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামিলিয়া, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের পড়াশুনো। সো তার ভেতরে ভাইয়া, তার ভেতরে হচ্ছে আমার কথাটা হচ্ছে এখানে, যে আমার কথাটা হচ্ছে এখানে, তার মধ্যে কি এই যে ক্যাস যেটা আছে ভাইয়া, ক্যাস, এইটার পার্থক্যটা আমরা আগে পড়ে ফেলবো, বুঝছো? এইটার পার্থক্যটা হচ্ছে আমরা আগে পড়ে ফেলবো। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাস সম্পর্কে আমরা পড়বো, ইন্ডিভিজুয়াল সি সম্পর্কে পড়বো আমরা, তারপরে হচ্ছে আস্তে আস্তে করে এই তিনটার একটা পার্থক্য সুন্দর মতো পড়ে ফেলবো, ঠিক আছে? সি, এ এবং এস, কন্ডেক্টিস, অ্যাক্টিনোপটেরেজি এবং সার্কোপটেরেজি, এই তিনটা, ঠিক আছে? ওকে, দেখো ভাইয়ারা বুঝতে পারতেছো?
সব কিছু ঠিকঠাক আছে? ওকে, চলো দেখো আমি তোমাদেরকে এখন ক্যাচটা পড়াই দেই। দেখো ভাইয়া, সো দেখো কন্ড্রিকথিস প্রথমে কি আছে ভাইয়া, প্রথমে আছে হচ্ছে কন্ড্রিকথিস। তো চলো এই জিনিসটাকে যদি একটু ভেঙে দেখি তাহলে কি পাবো আমরা এখানে, সেটা আমি তোমাদেরকে এখন খেয়াল করাবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এখন খেয়াল করাবো। সো দেখো কন্ড্রিকথিস, এইটুকু অংশ দিয়ে বোঝানো হচ্ছে ভাইয়া, কন্ড্রিক বলতে বোঝায় তরুণাস্থি, আর ইকথিস এইটা দিয়ে বোঝানো হচ্ছে কি মাস। তো কন্ড্রিকথিস বলতে বোঝানো হচ্ছে তরুণাস্থিযুক্ত মাস। তাহলে প্রথম কথা হচ্ছে কন্ড্রিকথিস মানে কি ভাইয়া, কন্ড্রিকথিস মানে হচ্ছে তরুণাস্থিযুক্ত মাস। হ্যাঁ, কন্ড্রন বলতে বোঝায় হচ্ছে তরুণাস্থি। সো তরুণাস্থিযুক্ত মাসের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা এখন সুন্দর করে স্টেপ বাই স্টেপ সবগুলো হচ্ছে মনে রাখবো। সো আমার সাথে সাথে একটু খেয়াল করো, দেখবে যে খুব ক্লিয়ার হয়ে যাবে, তোমার জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি আগে এখানে পড়াবো, তারপরে আমি তোমাকে বিস্তারিত হচ্ছে আলোচনা করব। সো দেখো প্রথমে হচ্ছে এই কন্ড্রিকথিসের ভেতরে বলা হচ্ছে তরুণাস্থিযুক্ত মাস। তাহলে কন্ড্রিকথিস মানে হচ্ছে কি ভাইয়া, কন্ড্রিকথিস মানে হচ্ছে তুমি এটাকে বলতে পারো তরুণাস্থিযুক্ত মাস। তাহলে তরুণাস্থিযুক্ত যেই মাসগুলো আছে এইগুলোকে হচ্ছে আমরা কি বলতে পারি, কন্ড্রিকথিস। তাহলে প্রথম কথা কি বলা হচ্ছে দেখো ভাইয়া, অন্তকঙ্কাল, এদের ভেতরের যে কঙ্কালটা তরুণাস্থিময়। তাহলে প্রথম কথা হচ্ছে কন্ড্রিকথিসের অন্তকঙ্কাল হচ্ছে কি, অন্তকঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়। ঠিক আছে, ওকে নেক্সট দেখো কি লেখা আছে, যে গলবিল অঞ্চলে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। দেখো এই জায়গাটা হচ্ছে তার গলবিল অঞ্চল, এবং এই গলবিল অঞ্চলে কি থাকে, যে 5 থেকে 7 জোড়া তোমার হচ্ছে ফুলকা রন্ধ্র থাকে। তাকে 5 থেকে 7 জোড়া হচ্ছে কি থাকে, ফুলকা রন্ধ্র থাকে। এই পাশে ধরো 1 2 3 4 5টা দিয়েছি এখানে, ওই পাশে দেখো এরকম 5টা আছে। সো 5 থেকে 7 জোড়া এই পাশেও থাকে, ওই পাশেও থাকে। আমরা তো আর বোর্ডের ওই পাশটাকে তোমাকে দেখাতে পারতেছি না, তাই না? সো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে প্রথম কথা এরা তরুণাস্থিযুক্ত মাছ। 2 নাম্বার কথা হচ্ছে এদের গলবিলে 5 থেকে 7 জোড়া কি থাকে ভাইয়া, ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র থাকে, ফুলকা রন্ধ্র বা ফুলকা ছিদ্র থাকে। উন্মুক্ত থাকে, অর্থাৎ কানকো থাকে না। খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে কানকো, তোমরা হচ্ছে যে ইসে যদি দেখো তোমরা যে মাছগুলো যেমন রুই মাছ, তাই না, রুই মাছের কি বা তোমরা যে অ্যাভেলেবল যে মাছগুলো দেখো এটার কানকো থাকে না, এরকম উঁচু করে দেখবে যে কানকো দেখে যে ভেতরটা লাল আছে কিনা, সুন্দর আছে কিনা, তাহলে বুঝে যে না মাছটা টাটকা আছে। ঠিক আছে, কিন্তু এটার কোনো কানকো থাকে না, কানকো বিহীন। এটা কি হয়, এটার কোনো কানকো থাকে না, কানকো বিহীন হয়, বুঝছো? এটার কোনো কানকো থাকে না ভাইয়া, কানকো বিহীন হয়। সো দুইটা জিনিস তোমার আজীবন মনে রাখার মতো ব্যবস্থা করে আমি আরেকবার বলি, দেখো খেয়াল করো ভাইয়া, খুব সুন্দর করে সব মনে রাখবো। সো গলবিল অঞ্চলে কত থাকে, 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে বা ফুলকা ছিদ্র থাকে। এদের কানকোটা ভাইয়া উন্মুক্ত থাকে। ঠিক আছে, উন্মুক্ত থাকে, অর্থাৎ কানকোই থাকে না। তাহলে কানকো থাকে না কার, এই যে কন্ড্রিকথিসের কোনো কানকো থাকে না। আর কন্ড্রিকথিসের তরুণাস্থিটা কেমন, অন্তকঙ্কাল হচ্ছে এই যে তরুণাস্থিযুক্ত মাছ, অর্থাৎ এর অন্তকঙ্কালটা কেমন, তরুণাস্থিময়। ঠিক আছে, অন্তকঙ্কালটা হচ্ছে কি তরুণাস্থিযুক্ত। ওকে নেক্সটে আসো ভাইয়া, যে বায়ুথলি থাকে না। হ্যাঁ হ্যাঁ, তো বায়ুথলি থাকে না ওদের, ওই যে বায়ুথলি বা পটকা যেটাকে বলি, এই বায়ুথলিকে আমরা আরেকটা বলতে পারি নাম, যে বায়ুথলি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া পটকা। বায়ুথলি বা এটাকে কি বলতে পারি ভাইয়া, পটকা। এই যে এই বায়ুথলি বা পটকা কি, সাদা যেই অংশটা থাকে রুই মাছের ভেতরে, তাই না, সাদা যে অংশটা থাকে রুই মাছের ভেতরে। সো এই যে বায়ুথলি বা পটকা কিন্তু এদের থাকে না, বুঝছো? অর্থাৎ অক্সিজেন জমা রাখা কাজ হচ্ছে বায়ুথলির, কিন্তু এদের এটা থাকে না। তাহলে 3টা কথা, এদের অন্তকঙ্কাল তরুণাস্থিযুক্ত, গলবিলের 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, তারপরে হচ্ছে কানকো থাকে না, এবং হচ্ছে তারপরে কি এদের বায়ুথলিও থাকে না। ওকে, তারপর হচ্ছে এরা একলিঙ্গ প্রাণী। কয় লিঙ্গ প্রাণী, একলিঙ্গ প্রাণী, মানে যে পুরুষ পুরুষ, যে মহিলা সে মহিলা। ঠিক আছে, হ্যাঁ, দুইটা আলাদা আলাদা। তারপরে দেখো পরিপাকতন্ত্র। ঠিক আছে, দেখো খেয়াল করো, তাহলে 4টা বৈশিষ্ট্য দেখলাম। পরিপাকতন্ত্রে পাকস্থলী আছে এবং সর্পিল কপাটিকাও থাকে। দেখো আমরা আগে যেটা দেখতেছিলাম সাইক্লোস্টোমাটার ভেতরে দেখছিলাম ভাগগুলার ভেতরে, যে পরিপাকতন্ত্রে হচ্ছে তোমার পাকস্থলী থাকে না, ইভেন সর্পিল কপাটিকা থাকে না। কারণ ওরা দেখা যাচ্ছে যেই খাবারটা খায় একদম ওরা সমুদ্রের গভীরে থাকে। সো বড় বড় মাছগুলো যখন মারা যায়, পচে যায়, তাদেরকে তারা খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে এরা তো উন্নত ন্যাথোস্টোমাটা পর্বের ভেতরে, আমরা নিজেরাই ন্যাথোস্টোমাটা। সো আমাদের কি থাকবে, পরিপাকতন্ত্রে কি থাকবে, পাকস্থলী থাকে এবং হচ্ছে সর্পিল কপাটিকা থাকবে, কারণ পরিপাকের তো দরকার আছে। ঠিক আছে, ওকে আচ্ছা,
তাহলে খেয়াল করো, তারপরে বলা হচ্ছে লেজটা কেমন। লেজটা এরকম ভাইয়া দেখো, একদিকটা হচ্ছে একটু লম্বা হয়ে গেছে, একদিকটা একটু ছোট। তার মানে একটা কথা মনে রাখবা যে হেটারো যদি কোথাও থাকে, হেটারো মানে হচ্ছে অসমান, হেটারো মানে হচ্ছে কি অসমান, হেটারো মানে হচ্ছে কি ভাইয়া, হেটারো মানে হচ্ছে অসমান। তো এদের লেজটা এরকম সমান হয় না ভাইয়া। এদের লেজটা কেমন হয় ভাইয়া, এদের লেজটা হচ্ছে অসমান হয়, সমান হয় না এদের লেজটা, এদের লেজটা সমান হয় না। সো অসমান লেজ হয় এদের লেজটা, কাদের, কন্ডিকথিসের। তার মানে হেটারো সার্কাল লেজ। ওকে, তারপরে দেখো ভাইয়া যে তাহলে পুচ্ছ পাখনা, এই যে পিছনের পাখনাটা কেমন থাকে, হেটারো সার্কাল, পেছনের পাখনাটা কেমন থাকে, হেটারো সার্কাল। ওকে, নেক্সট দেখো প্লাকয়েড। ঠিক আছে, এদের যে আইসটা থাকে, এদের আইসটা কেমন ভাইয়া, এদের আইসটাকে বলা হচ্ছে প্লাকওয়েড, প্লাকওয়েড, যা সূক্ষ্ম কাঁটাযুক্ত। কেমন, জিনিসটা এরকম দেখতে অনেকটা এরকম দাঁতের মতো ভাইয়া। প্লাক বলতে বোঝায় হচ্ছে দাঁত, প্লাক বলতে বোঝায় দাঁত। আর ওয়াইড, বায়োলজিতে কোথাও যদি দেখো ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে মতো। নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড মানে কি, তাহলে হবে কি, নিউক্লিওয়েড মানে কি হবে বলো তো, তাহলে কি হবে, নিউক্লিওয়েড মানে কি, নিউক্লিয়াসের মতো হবে, নিউক্লিয়াসের মতো। ঠিক আছে, তাহলে প্লাক মানে হচ্ছে দাঁত, আর ওয়েড মানে হচ্ছে মতো। সো দাঁতের মতো এদের যে প্লাকয়েড আইস থাকে, যেটা সূক্ষ্ম কাঁটাযুক্ত, এরকম কাটা মতো, এবং দেখতে অনেকটা হচ্ছে কেমন, দাঁতের মতো। ঠিক আছে, ওকে, এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছি দেখো, হাঙ্গর, থুট্টি হাঙ্গর, স্টিংরে, এরকম আরো অনেকগুলো তুমি চাইলে এখানে এক্সাম্পল দিতে পারো, যেমন করাত মাছ। ঠিক আছে, করাত মাছ তুমি দিতে পারো, করাত মাছ দিতে পারো। তারপর হচ্ছে গিটার মাছ, গিটার মাছ। সো এইগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে সব এই যে কন্টিকথিস পর্বের এক্সাম্পল, হাঙ্গর, থুট্টি হাঙ্গর, করাত মাছ, গিটার মাছ, স্টিংরে। সো এইগুলো হচ্ছে সব হচ্ছে কি, এই যে তরুণাস্থিযুক্ত যে মাছ আছে, এই এদের হচ্ছে এক্সাম্পল, বুঝছো। তাহলে তরুণাস্থিযুক্ত মাছ যেটা, এটার এক্সাম্পলগুলো মনে থাকবে তোমাদের। ঠিক আছে, এক্সাম্পলগুলো মনে থাকবে, বলো মনে থাকবে। আচ্ছা, তাহলে হাঙ্গর, থুট্টি হাঙ্গর, স্টিংরে, তারপরে হচ্ছে কি বলছি দেখো, যে করাত মাছ, তাই না, করাত মাছ, গিটার মাছ ইত্যাদি, স্টিংরে, করাত মাছ, গিটার মাছ ইত্যাদি। ঠিক আছে, ওকে। সো এইগুলো হচ্ছে আমরা মনে করতে পারবো। ঠিক আছে, ওকে ওকে, নেক্সট হচ্ছে আমরা চলে যাই দেখো, যে কন্ডিকথিস আমাদের শেষ ভাইয়া, আমরা হচ্ছে চলে যাব হচ্ছে কোথায়, অ্যাক্টিনপটেরিজি। আচ্ছা, এই কন্ডিকথিস পর্বের এই যে সবগুলো আমরা চাইলে এরকম একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এরকম একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। ট্রিক্সটা কেমন, যে ট্রিক্সটা হচ্ছে এরকম, যে তরুণ প্লেয়ার হেঁটে গিয়ে 5-7 জোড়া ফুল আনলো, তরুণ প্লেয়ার হেঁটে হেঁটে যেয়ে 5-7 জোড়া, হ্যাঁ, কি আনলো, ফুল আনলো। তরুণ প্লেয়ার হেঁটে যেয়ে 5-7 জোড়া ফুল ফুল আনলো। দেখো, তরুণ বলতে বোঝানো হচ্ছে যে তরুণাস্থি যুক্ত। এরা কেমন ভাইয়া, এদের তরুণাস্থি যুক্ত, এদের অন্তকঙ্কালটা কেমন, তরুণাস্থি যুক্ত। এদের আইসটা কেমন, প্লাক ওয়াইড, প্লাক মানে হচ্ছে দাঁত। ঠিক আছে, প্লাক ওয়াইড, দাঁতের মতো। ঠিক আছে, আচ্ছা, এদের লেজটা কেমন হয়, এদের লেজটা কেমন হয়, এই হেঁটে দিয়ে কি, হেঁটে দিয়ে আবার এখানে নিচেও লিখে দেই, যদি উপরে দেখা যাচ্ছে তো। সো দেখো, হেঁটে দিয়ে কি, হেটারো সার্কাল, হেটারো সার্কাল। আর 5 থেকে 7 জোড়া ফুল আনলো, তার মানে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। তাহলে এরকম শর্টকাট একটা ট্রিক্স দিয়েও আমরা মনে রাখতে পারি, যে তরুণ প্লেয়ার হেঁটে যেয়ে 5 থেকে 7 জোড়া ফুল আনলো, কাদের ক্ষেত্রে, এই যে কন্ডিকথিসের ক্ষেত্রে, এই যে কন্ডিকথিসের ক্ষেত্রে। সুন্দর করে বুঝিয়ে দিলাম, তারপরে আবার ছোট ছন্দও দিলাম, এরপরে আবার পার্থক্যও করে দিব। হ্যাঁ, মনে না থাকার কোনো উপায় থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, নেক্সট। আচ্ছা, তারপরে দেখো অ্যাক্টিনপটেরেজি, অ্যাক্টিনপটেরেজিটা আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, অ্যাক্টিনপটেরেজি দেখো, অ্যাক্টিনপটেরেজি যেটা দেখো, অ্যাক্টিন বলতে বোঝা হচ্ছে রশ্মি। ঠিক আছে, সো অ্যাক্টিন বলতে বোঝা হচ্ছে রশ্মি, আর টেরেগি, টেরেগি বলতে বোঝাচ্ছে হচ্ছে পাখনা। ঠিক আছে, হ্যাঁ। সো রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বলা হয় এদেরকে, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বা রেফিন ফিশ। ঠিক আছে, রশ্মি পাখনাযুক্ত মাছ এরা। ঠিক আছে, রশ্মিময় পাখনাযুক্ত মাছ। তাহলে প্রথম কথা হচ্ছে এদের ক্ষেত্রে রশ্মিময় পাখনাযুক্ত মাছ এরা। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে রশ্মিময় পাখনাবিষ্ট মাছ। আচ্ছা, এখন দেখো, এই যে অ্যাক্টিনপটেরেজি শ্রেণীর যে মাছগুলো যেগুলো আছে, এরা সব থেকে বেশি ভাইয়া। ঠিক আছে, সো বলা হচ্ছে প্রায় জীবিত মাছের প্রায় 96% প্রজাতি হচ্ছে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। জীবিত মাছের প্রায় 96% প্রজাতি হচ্ছে কি, এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে কি বলা হচ্ছে, জীবিত মাছের 96% প্রজাতি হচ্ছে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ওকে, তাহলে প্রথম রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, জীবিত মাছের প্রায় 96% প্রজাতি হচ্ছে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে খেয়াল করো, এদের যে অন্তকঙ্কাল, এদের অন্তকঙ্কালটা কেমন ভাইয়া, অন্তকঙ্কালটা হচ্ছে অস্থিময়। আগেরটার কি ছিল, তরুণাস্থিময়, কিন্তু এই অ্যাক্টিনপটেরেজিতে কি, অন্তকঙ্কালটা হচ্ছে অস্থিময়। ঠিক আছে,
তো এটাকে বলা হয় যে এন্ডোকন্ড্রাল অরিজিন। হ্যাঁ, ভেতরে যে তরুণাস্থি থেকে উৎপত্তি হয়ে পরবর্তীতে তোমার ওই যে অস্থি হয়, এইগুলো এত দরকার নাই তোমার, জাস্ট এদের অন্তকঙ্কাল হচ্ছে অস্থিময়, এটা মনে রাখো, এদের অন্তকঙ্কাল অস্থিময়। আচ্ছা, তারপরে খেয়াল করো ভাইয়া যে এদের যে আইসটা থাকে, আগেরটার ক্ষেত্রে আমরা কি বলছি, হেটারো সার্কাল, এদের ক্ষেত্রে কি, এদেরটা হচ্ছে হোমো সার্কাল। হ্যাঁ, এদের এদের হচ্ছে তোমার কি লেসটা, সরি আইসটা তো হচ্ছে সাইক্লয়েড, আগেরটা কি ছিল, প্লাকয়েড আইস ছিল, হ্যাঁ দাঁতের মতো। আর এদের আইসটা কেমন হচ্ছে দেখো, সাইক্লয়েড বা টিনয়েড আইস থাকে। সো কেমন সাইক্লয়েড বা টিনয়েড আইস, এরকম দেখো, এইটা এই যে সাইক্লয়েড আইসটা এরকম গোলাকার টাইপের, ঠিক আছে, সাইক্লয়েড আইস যেটা দেখানো হচ্ছে, দেখো এটা হচ্ছে এরকম গোলাকার টাইপের, এটা হচ্ছে সাইক্লয়েড আইস, গোলাকার, ঠিক আছে। এদের পাখনার মধ্যে দেখো এরকম রশ্মি আছে, অনেকগুলো রশ্মি আছে পাখনার মধ্যে, ঠিক আছে, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বলা হয় এই জন্য, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আর আইসটা হচ্ছে এরকম সাইক্লয়েড অথবা টিনয়েড, এরকম এখানে এরকম চিরুনির মতো, ঠিক আছে। টিনয়েড মানে হচ্ছে টিনয়েড আইস, তার মানে টিনয়েড বলতে বোঝায় হচ্ছে চিরুনি। তার মানে এদের যেই ইয়েটা, আইসটা হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড ধরনের, আইসটা কেমন, সাইক্লয়েড বা টিনয়েড ধরনের। আচ্ছা, তারপরে দেখো যে কি বলা হচ্ছে, 4 জোড়া ফুলকা রন্ধ্র থাকে, ঠিক আছে, 4 জোড়া হচ্ছে কি থাকে, 4 জোড়া হচ্ছে ফুলকা থাকে। দেখো এই যে 4 জোড়া ফুলকা থাকে। বায়ুথলি বা পটকা দেখছো যে আগেরটায় থাকে না, এটাই হচ্ছে থাকে। বায়ুথলি বা পটকা যে দেখছো কন্ড্রিকথিসে বায়ুথলি বা পটকা থাকে না, কিন্তু হচ্ছে এই যে অ্যাক্টিনোপটেরিজি যে শ্রেণীটা আছে, এখানে বায়ুথলি বা পটকা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু কানকো থাকে, দেখো এই যে এখানে লিখে দেওয়া আছে যে কানকোর ব্যাপারটা হচ্ছে এখানে লেখা হয়েছে, দেখো এই যে এখানে কিন্তু কানকো থাকে, এই জিনিসটা কি কানকো বলি না, ঠিক আছে, মাছের এটা এরকম করে দেখা হয় যে ভেতরটা লাল আছে কিনা। আচ্ছা, তারপর এদের ত্বকটা কেমন হয়, স্কিনটা, এদের ত্বক হচ্ছে গ্রন্থিময়, ঠিক আছে, ত্বক হচ্ছে গ্রন্থিময়, গ্ল্যান্ড থাকে, গ্রন্থিময়, ডার্মিস আবরণ বা ত্বক থাকে, ত্বক থাকে, আইস হচ্ছে উৎপন্ন হয়, ঠিক আছে। ওকে, মানে আবরণ বা ত্বক, ঠিক আছে, থেকে আইস উৎপন্ন হয়। এদের যে আবরণ, ডার্মিস মানে হচ্ছে, তো ডার্মা বলতে বোঝায় হচ্ছে ত্বক রিলেটেড ব্যাপার, ঠিক আছে। তার মানে এদের যে ত্বক আছে, এদের স্কিন আছে, এখান থেকে কি উৎপন্ন হয়, এখান থেকে আইস উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখে ফেলছি এই অ্যাক্টিনোপটেরিজি, এদের পাখনার ভেতরে রশ্মি থাকে, এদেরকে বলা হয় রশ্মিময় পাখনাবিষ্ট মাছ। জীবিত মাছের প্রায় 96%ই হচ্ছে আমরা এই যে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর, এই শ্রেণীর মাছই আমরা সব বেশিরভাগ খাই। রুই, কাতলা, মৃগেল, কই, হ্যাঁ, ইলিশ, এই সবগুলো মাছ হচ্ছে আমরা অ্যাভেলেবল, এবং এইগুলোই কিন্তু আমরা বেশি আকারে খেয়ে থাকি, ঠিক আছে। তারপর এদের অন্তকঙ্কালটা হচ্ছে অস্থিময় মাছ, তার অস্থিযুক্ত, তারপর সাইক্লয়েড বা টিনয়েড আইস থাকে, তারপর ফুলকা থাকে, তারপর হচ্ছে তোমার 4 জোড়া ফুলকা, এই যে 4 জোড়া ফুলকা থাকে, আর বায়ুথলি বা পটকা এদের থাকে। আমরা ওই যে দেখি না মাছ কাটার পরে ভেতরে যে সাদা অংশটা পাই, বায়ুথলি বা পটকা কিন্তু এদের থাকে। আচ্ছা, সো এরাও হচ্ছে কেমন ভাইয়া, এরা হচ্ছে একলিঙ্গ প্রাণী, আর বহি নিষেক ঘটে, এরা নিষেকটা কিন্তু ভেতরে না, বাইরে নিষেক ঘটায়, পানির ভেতরে, ঠিক আছে। সো এদের নিষেকটা কেমন হয় ভাইয়া, বহি নিষেক ঘটে। আচ্ছা, পুচ্ছ পাখনা কেমন ভাইয়া, পুচ্ছ পাখনা হচ্ছে হোমো সার্কেল। সো হোমো সার্কেল জিনিসটা কি, আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি যে হেটারো সার্কেল জিনিস, আর হোমো সার্কেল মানে কি ভাইয়া, হোমো মানে হচ্ছে কি জানো, হোমো মানে হচ্ছে সমান, ঠিক আছে। যাদের লেজটা সমান থাকে, এদের ক্ষেত্রে লেজটা কেমন থাকে জানো ভাইয়া, এদের ক্ষেত্রে লেজটা এরকম সমান থাকে, বুঝছো, লেজটা কেমন থাকে, লেজটা হচ্ছে সমান থাকে, সমান লেজ থাকে, সমান লেজ বিশিষ্ট হয়, ঠিক আছে, সমান হয়, লেজটার আকৃতি এরকম সমান হয়। সো এই জন্য হচ্ছে এদেরকে বলা হয় যে যে সমান, তার মানে হোমো সার্কেল বলা হয়। সো এক্সাম্পল হচ্ছে ইলিশ, রুই, কাতলা, মৃগেল, বোয়াল ইত্যাদি আরও আছে। সো এইগুলো মনে রাখলে হচ্ছে যেই মাছগুলো আমরা খাচ্ছি, হ্যাঁ, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, কই, হ্যাঁ, ইলিশ, এই সবগুলা। ওকে, সো আমরা কি কি দেখলাম বলো, যে অ্যাক্টিনপ অ্যাক্টিনপটেরেগি দেখলাম, আর হচ্ছে কি দেখলাম, যে কন্ড্রিকথিস। তাহলে কন্ড্রিকথিস পারবা, কন্ড্রিকথিস আর অ্যাক্টিনপটেরেগি সবাই পারবা কিনা বলো, কন্ড্রিকথিস এবং অ্যাক্টিনপটেরেগি সবাই পারবো কিনা।
ওকে, তাহলে কন্ড্রিকথিস এবং অ্যাক্টিনোপটেরেজি সবাই পারবো। এখন আমরা দেখব হচ্ছে কি সার্কোপটেরেজি। সো সার্কোপটেরেজি যেটা এটাকে যদি আমরা দেখি, এই যে সার্কোপ বলতে বোঝা হচ্ছে মাংসপিণ্ড, সার্কোপ বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, সার্কোপ বলতে বোঝাচ্ছে হচ্ছে মাংসপিণ্ড। আর এই টেরেগি মানে হচ্ছে পাখনা, এই একটু আগেও দেখলাম। সো যে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, এদের ক্ষেত্রে কি বলতে পারি আমরা, এদেরকে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। পাখনাতে পেশি থাকে এদের, ঠিক আছে। আগেটা থেকে দেখছি পাখনাতে রশ্মি থাকে, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আর এখানে হচ্ছে কি পাখনাতে হচ্ছে কি থাকে, পাখনাতে হচ্ছে তোমার পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ হয়, মাংসপিণ্ড থাকে। আচ্ছা, বৈশিষ্ট্য। তো এক নাম্বার কথা বলা হচ্ছে দেখো যে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, প্রথম কথা হচ্ছে কি এই যে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। সো আমরা প্রথমটাই যেটা যে প্রথম যে কন্ড্রিকথিস যেটা পড়েছি, সো কন্ড্রিকথিস ছিল তরুণাস্থিযুক্ত মাছ, তারপরে অ্যাক্টিনোপটেরেজি হচ্ছে অস্থিযুক্ত মাছ। তো এই যেটা আছে, এই যেটা হচ্ছে কোনটা সার্কোপটেরেজি, এটাও হচ্ছে কি অস্থিময় মাছ, এটাও হচ্ছে কি অস্থিময় মাছ। তারপর দেখো ফুলকাগুলো দিয়ে কানকো, ফুলকাগুলো হচ্ছে কি কানকো দিয়ে ঢাকা থাকে, এদেরও ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, তার মানে এদের কি থাকে কানকো কিন্তু থাকে, ঠিক আছে, কানকো কিন্তু থাকে। এরাও হচ্ছে একলিঙ্গ। তার মানে কি বুঝলা যে এই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি এই যারা আছে সবাই হচ্ছে কি একলিঙ্গ প্রাণী, সবাই হচ্ছে কি একলিঙ্গ প্রাণী, ঠিক আছে, সবাই হচ্ছে একলিঙ্গ প্রাণী। তারপর হচ্ছে দেখো এদের ক্ষেত্রে কি হয়, অন্তনিষেক ঘটে, অন্তনিষেক ঘটে, হ্যাঁ, ভিতরে এদের নিষেকটা ঘটে। ফুসফুস ও এদের আছে, ফুসফুস আছে, ঠিক আছে। তাহলে সার্কোপটেরেজির আছে ফুসফুস। তুমি আগের দুইটা মাছগুলো যখন দেখছো তাদেরকে ক্ষেত্রে কি দেখছো, দেখো যত উপর থেকে নিচের দিকে যাওয়া হয় তত কিন্তু উন্নত হয়। সো কন্ড্রিকথিস থেকে উন্নত হবে অ্যাক্টিনোপটেরেজি মাছটা, অ্যাক্টিনোপটেরেজি থেকে উন্নত হবে সার্কোপটেরেজি মাছ। এভাবে যত সামনের দিকে যাবা না তত সব কিছু উন্নত হবে, তাই না। সো এদের কি আছে দেখো, ফুসফুস আছে, ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে এরা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এদের যে আইসটা, এদের আইসটাকে কি বলা হয়, গ্যানয়েড আইস, গ্যানয়েড আইস। তাহলে প্রথমটা ছিল হচ্ছে কি, হ্যাঁ, প্রথমটা যেটা কন্ড্রিকথিস, কন্ড্রিকথিসের আইস ছিল প্লাকয়েড। তারপরে হচ্ছে যে কোনটা আসছে অ্যাক্টিনোপটেরেজি, অ্যাক্টিনোপটেরেজির আইসটা কেমন সাইক্লয়েড বা টিনয়েড। আর এদের ক্ষেত্রে আইসটা কেমন গ্যানয়েড, অনেকটা কেমন উজ্জ্বল দেখতে, অনেকটা রম্বসের মতো, উজ্জ্বল দেখতে অনেকটা কিসের মতো, রম্বসের মতো, উজ্জ্বল দেখতে অনেকটা রম্বসের মতো। ওকে, তারপরে দেখো এদের লেজটা কেমন হয় ভাইয়া, ডাইফি সার্কাল। সো ডাইফি সার্কাল, সো ডাই মানে হচ্ছে কি ভাইয়া, ডাই মানে হচ্ছে এরকম দুই বুঝাচ্ছি, ডাই মানে হচ্ছে কি বোঝানো হচ্ছে, ডাই মানে হচ্ছে এরকম দুই, ঠিক আছে। আর এই ডাই ফি, ফি বলতে বোঝায় একীভূত, আর সার্কাল, সার্কাল তো সার্কালই লেস। সো এদের দুইটা লেসটা এরকম একীভূত থাকে, ধরো এইটা একটা আসছে এর উপরে এরকম আরেকটা এসে এরকম জোড়া লাগছে, একীভূত হয়, এইটাকে বলা হয় ডাইফি সার্কাল। সো এই এক্সাম্পল হচ্ছে আফ্রিকান লাংফিশ এবং অস্ট্রেলিয়ান লাংফিশ, এক্সাম্পল হচ্ছে আফ্রিকান লাংফিশ আর অস্ট্রেলিয়ান লাংফিশ। তো সবাই সবাই একটা কথা লিখবা, যে সবাই লিখবা যে ভাইয়া ক্যাশ ডান, CAS ডান, ঠিক আছে, ক্যাশ ডান, ক্যাশ বুঝছো কিনা, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি এবং সার্কোপটেরেজি ডান কিনা লেখো, ঠিক আছে। তারপরে এখানে আমি সুন্দর ছক রেখেছি, এই তোমরা সুন্দর করে আমার নোটটা সবাই লিখবা, লেখার পরে এই পার্থক্যটা আমি লিখে দিচ্ছি না, দেখো আমি এখানে ছক করে দিয়েছি যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি বাংলা নাম, অন্তকঙ্কাল কি, আইস কি, ফুলকা রন্ধ্র কত হবে, ফুলকা আবরণ, পুচ্ছ পাখনা, বায়ুথলি বা পটকা এবং উদাহরণ, সুন্দর করে এইটা হচ্ছে তোমরা কি করবা, পূরণ করে নিবা, ঠিক আছে, ঠিক আছে। সো ভাইয়া লেট হয়ে গেল, এত লেট হয়ে গেলে হবে, ঠিক আছে। তাহলে এটা লিখে নিতে পারবা না, ঠিক আছে, প্রত্যেকের বাংলা নাম, ঠিক আছে। তারপর অন্তকঙ্কাল, অন্তকঙ্কাল যদি ধরো আমি একটা লিখে দেই, তোমাদের একটা দুইটা লিখে দেই, ঠিক আছে। সো অন্তকঙ্কাল কেমন হচ্ছে দেখো তো, বলো তো, অন্তকঙ্কাল যদি বলা হয়, দেখো এদের অন্তকঙ্কালটা কেমন বলো তো, এই ইয়ে দেওয়া দাঁড়াও, তাহলে দেখো যে অন্তকঙ্কালটা যদি আমি তোমাদেরকে একটু বলি, তাহলে কি এটার ক্ষেত্রে কেমন, তরুণাস্থি না, এই বলো কন্ড্রিকথিসের অন্তকঙ্কাল কেমন তোমরা বলো এখন, তরুণাস্থি, আস্থা। তারপরে তোমরা এখন বলো এই যে অ্যাক্টিনোপটেরেজি যেটা আছে, অ্যাক্টিনোপটেরেজির অন্তকঙ্কাল কেমন বলো, কমেন্ট করো। অ্যাক্টিনোপটেরেজি যেটা আছে, এই অ্যাক্টিনোপটেরেজি যেটা আছে, এই অ্যাক্টিনোপটেরেজির অন্তকঙ্কাল কেমন, তরুণাস্থিযুক্ত এটা, আর এটা কেমন অস্থিযুক্ত না, অস্থিময়, এটাও কেমন অস্থি। তাহলে অন্তকঙ্কাল কেমন, এই যে লেখা যায় যে এবারে যে তরুণাস্থিযুক্ত, অস্থিময় বা অস্থিযুক্ত লেখো, ঠিক
ঠিক আছে, অস্থিযুক্ত যেটা লিখো, ঠিক আছে। এইভাবে কি করবা, পার্থক্য করবা, ঠিক আছে। আইস কি দেখো তো, আইস এই যে কন্ডেকথিসের আইসটা কেমন, প্লাকয়েড আইস না, প্লাকয়েড, প্লাকয়েড। তারপরে খেয়াল করো এই অ্যাক্টিনোপটেরিজের আইসটা কেমন, সাইক্লয়েড বা টিনয়েড, সাইক্লয়েড, সাইক্লয়েড বা টিনয়েড, টিনয়েড। আচ্ছা, তারপর এইটার আইসটা কেমন রে, সার্কোপটেরিজের আইস কি গ্যানয়েড না, এ পার্থক্য লিখতে পারবা না বলো, ঠিক আছে। সো এরকম পারবা কি না বলো, ঠিক আছে। সেরকম সুন্দর করে হচ্ছে তো সুন্দর করে কি করবা বলো, এই শখটা সবার কাজ থাকবে, সবাই সুন্দর করে পূর্ণ করবা, পূর্ণ করে হচ্ছে আমাদের আই এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজ যেটা আছে এটাতে হচ্ছে সবাই হচ্ছে কি করবা বলো, পোস্ট করবা। ক্লাসে রিয়্যাক্ট এত কম তোমাদের। ওকে, নেক্সট যাই তাহলে। তাহলে এখন হচ্ছে আমরা কোনটা পড়াবো ভাইয়া, এখন হচ্ছে আমরা যেই বাকি যেই আরাম পাঠটুকু আছে, হ্যাঁ, অ্যামফিবিয়া, রেপটেলিয়া, অ্যাভেস এবং ম্যামেলিয়া, এই অংশটুকু আমি তোমাদেরকে পড়িয়ে দিব, ঠিক আছে। ওকে, চলো শুরু করি। ওকে, সো দেখো প্রথমে লেখা আছে যে অ্যামফি, ঠিক আছে। খেয়াল করো ভাইয়ারা, ঠিক আছে। প্রথমে লেখা আছে কি দেখো যে অ্যামফি, দেখো মনে রাখবা এই যে অ্যামফি বলতে বোঝায় হচ্ছে উভো, উভো বা উভয়, ঠিক আছে, উভো বা উভয়। আর বায়ো বলতে বায়া এইটাকে বলছে অ্যাম্ফিবিয়া, এটা বলতে বোঝায় জীব। তাহলে উভজীব মানে উভজীব মানে হচ্ছে উভচর প্রাণী, যারা উভয় প্রান্তেই চলতে পারে, মানে জল এবং স্থল, জল এবং স্থল, হ্যাঁ, জল এবং স্থল দুইটাতেই যারা চলতে পারে তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়া, ঠিক আছে। মানে পানিতেও থাকতে পারে এবং হচ্ছে স্থলেও থাকতে পারে, দুইটাতেই যাদের বিচরণ, জলে স্থলে দুইটাতেই যারা বিচরণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে, তাদেরকে আমরা কি বলি, উভচর প্রাণী। তাহলে জলে স্থলে যারা বিরাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে উভচর প্রাণী। ভাবতেছিলাম যে আজকে ক্লাসটা নিব কি না তোমাদের, তারপরে টাইম দেওয়া ছিল, তারপরে ভাবলাম যে টাইম যেহেতু দিয়ে দিয়েছি ক্লাসটা নিয়ে নেই। তোমাদের উপস্থিতি একটু কম, কারণ আমি তো আসলে আর্জেন্টিনার সাপোর্টার, আজকে তো হেরে গেলাম, সো খুব কষ্ট এই আর কি। তারপরও বুঝতে দিচ্ছি না তোমাদের, ক্লাস করাচ্ছি। ওকে, দেখো দেখো, আচ্ছা, অ্যাম্ফিবিয়া যেটা উভচর প্রাণী যেটা বললাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন যে এরা হচ্ছে কেমন হয়, এরা হচ্ছে এদের ত্বকটা, স্কিনটা দেখো, এখানে এই যে একটা অঙ্কন করার চেষ্টা করলাম অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণী। সো এদের যেই ত্বকটা এটা গ্রন্থিময়, গ্রন্থি বলতে বোঝায় হচ্ছে কি গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে এদের ত্বকটা হচ্ছে কেমন, গ্রন্থিময়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো যে এদের, আচ্ছা, এই এক্সাম্পলগুলো বলার আগে এদের মেইন পড়াগুলো হচ্ছে তোমাদের এখান থেকে পড়ায়, ঠিক আছে। সো এদের যে গ্রন্থিময়, এদের ত্বকটা যে গ্রন্থিময়, এদের ত্বকটা কেমন হচ্ছে, এদের ত্বকটা হচ্ছে গ্রন্থিময় বা গ্ল্যান্ড, গ্ল্যান্ড বলতে বোঝায় গ্রন্থি। গ্রন্থিটা কি জিনিস, একটা রূপান্তরিত আবরণী টিস্যু, রূপান্তরিত আবরণী টিস্যু। আমরা জানি, আমরা আমি তোমাদেরকে পড়িয়েছি তাই না, যে কোষ, আমরা জানি যে কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয়, অনেকগুলো কোষ মিলে টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলে কি হয়, অঙ্গ হয়, তাই না, অঙ্গ হয়। তারপরে অনেকগুলো অঙ্গ মিলে কি হয়, তন্ত্র, তারপর অনেকগুলো তন্ত্র মিলে কি হয়, দেহ হয়, তাই না। এটা আমরা এই যে প্রসেসটা জানি। সো এরা এই যে রূপান্তরিত যে আবরণী টিস্যু, রূপান্তরিত যে আবরণী টিস্যু থাকে এটাকেই বলা হয় কি গ্ল্যান্ড, ঠিক আছে, গ্রন্থি। সো এদের ত্বক থেকে এক ধরনের গ্রন্থি নিঃসৃত হয়, ঠিক আছে, এদের ত্বক থেকে এক ধরনের গ্রন্থি বা গ্ল্যান্ড নিঃসৃত হয়। যেমন দেখো, প্রথমে বলা হচ্ছে গ্রন্থি থেকে মিউকাস ক্ষরণ হয়, তাদের এদের গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়, মিউকাস ক্ষরণ হয়, ঠিক আছে। ওকে, তোমরা এই মজুদ দিচ্ছ, কি যে কষ্ট পাইলাম, 14তেও ফাইনালে উঠলাম তাও হেরে গেলাম, এই 26-এ উঠেও হেরে গেলাম, মানে আমাদের 5টা স্টার থাকতো, হইলো না, অ্যাটলিস্ট 4টা হইতো, এইবার তো জিততে পারতাম। কেমন যে হইলো, কেমনে যে গেল আজকের দিনটা, কি যে হইলো, কি যে খেললাম আজকে, বলার কোনো উপায় নেই। ধরা খেয়ে গেলাম, পুরা ধরা খেয়ে গেলাম, খেলার সিস্টেমই নষ্ট হয়ে গেছে আজকে।
অন্যদিন আমরা যেভাবে প্লেয়ারগুলো নামানো হয় আজকে উল্টা হয়ে গেছে, তার মধ্যে কার্ড দিয়ে দিল, আমাদের ইচ্ছা মতো কার্ড দিছে। এই রেফারি বয়কট করা উচিত, এই রেফারিকে বাদ দিয়ে দেওয়া উচিত। দেখো, সো গ্রন্থি থেকে মিউকাস ক্ষরণ হয়। গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? এদের যেই রূপান্তরিত আবরণ টিস্যু বা যে গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ড থেকে হচ্ছে মিউকাস করিত হয়। তো এদের ত্বকটা কেমন হয় ভাইয়া? এদের ত্বকটা হচ্ছে আর্দ্র, ঠিক আছে? এদের ত্বকটা হচ্ছে কেমন? আর্দ্র, শ্বসনে সাহায্য করে। তোমরা বলো, এই যে যে এনজোকে যে কার্ড দিয়ে দিছে, এটা কি ঠিক হয়েছে বলো? লাল কার্ড দিয়ে বের করে দিল। দেখো, ত্বক হচ্ছে আর্দ্র, শ্বসনে সাহায্য করা এদের কাজ, ঠিক আছে? এদের ত্বকটা কেমন হয় বলো ভাইয়া? আর্দ্র, এবং এরা কি করে? শ্বসনে সাহায্য করে। তাহলে কি কি পড়লাম দেখো ভাই, যে এরা হচ্ছে গ্রন্থিময়। এদের স্কিনটা হচ্ছে কেমন ভাইয়া? গ্রন্থিময়। স্কিনটা হচ্ছে কেমন? গ্রন্থিময়। আরে কোল্ড হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভাবছি 4 স্টার হয়ে গেছে, কিন্তু হইল না। দেখো, তাহলে এই গ্রন্থি থেকে মিউকাস করিত হয়। এদের ত্বকটা হচ্ছে গ্রন্থিময়, মানে এই গ্রন্থিময় মানে গ্রন্থিটা তৈরি হয় আসলে রূপান্তরিত আবরণী টিস্যু থেকে, গ্ল্যান্ডটা তৈরি হয়। এই যে গ্ল্যান্ডটা বা গ্রন্থি যেটা আছে, এখান থেকে মিউকাস করিত হয়। মিউকাস মানে হচ্ছে একটা তরল পদার্থ। সো তাই বলা হচ্ছে, দেখো যে এদের ক্ষেত্রে আরেকটা কথা বলা হচ্ছে, এদের ত্বকটা কেমন? আর্দ্র। ত্বক আর্দ্র এবং এদের কাজ হচ্ছে শ্বসনে সাহায্য করা। ত্বক আর্দ্র এবং এদের কাজটা শ্বসনে সাহায্য করা। হ্যাঁ, মার্টিনেজ তো খুব ভালো গোলকিপিং করছে। মেসির পর্যন্ত যাইতেই পারি না, মানে তোমার মিডফিল্ড এত সমস্যা হয়ে গেছে। মিডফিল্ড থেকে বলটা বানায় যে মেসির কাছে যাবে, মেসি তারপরে এনে টানবে, ওই জায়গাটায় ব্লক করে ফেলছে পুরা। খেলাটা আসলে মার্টিনেজ যেই কষ্ট করছে, যেমনে সেভ দিছে আজকে এই জাস্ট একটা ম্যাচের জন্য। আবার তোমরা দেখো যে এই মেসি তো হচ্ছে তোমার গোল্ডেন বল তার দেওয়া উচিত। ফিফা আসলেই তোমার এই দুর্নীতি করতেছে, ঠিক আছে? ফিফা রদ্রিকে দিল, যে হচ্ছে তোমার একটাও গোল করে নাই, একটাও অ্যাসিস্ট নাই। হ্যাঁ ঠিক আছে, মাঝ মাঠে ভালো খেলছে, তাই বলে তো সে বেস্ট প্লেয়ার হতে পারে না, সেকেন্ড বেস্ট প্লেয়ার হতে পারতো। রেটিংও বেশি মেসির, একটু বল তো ডিজার্ভ করতো, বলটা দিতে পারতো। 8টা গোল, 4টা অ্যাসিস্ট, তারপরেও দিল না। এটা মোটেও ঠিক হয় নাই, মোটেও ঠিক হয় নাই। এই যে তানহা যেটা বলছো যে চিট করতে পারলে, আমরা যদি চিট করতে পারতাম, চিট আমরা কেমনে করি? আমাদেরকে উল্টা চিট করা হয়েছে, বুঝো নাই? 5টা কার্ড দিছে, ওরাও তো ফাউল করছে। আমরা মনে হয় 23টার মতো ফাউল করছে, ওরা মানে 21টার মতো ফাউল করছে, ওরা একটাও কার্ড পায় না। এই যে রেফারি, এই রেফারি খুব ঝামেলা, সমস্যা আছে। যাক, কি আর বলি। সো দেখো, ত্বক আর্দ্র, শ্বসনে সাহায্য করে। এদের ত্বকটা কেমন? আর্দ্র, এবং ত্বকটাই কিন্তু শোষণে সাহায্য করে, মানে এদের স্কিন শ্বসনে সাহায্য করে। তাহলে স্কিনটাই কিসে কাজ করে? স্কিনটাই হচ্ছে শ্বসনে সাহায্য করে। তারপরে দেখো, তাহলে গ্রন্থি থেকে মিউকাস ক্ষরণ হয়। প্রথম কথা কি? গ্রন্থি থেকে মিউকাস ক্ষরণ হয়, তরল পদার্থ। ত্বকটা হচ্ছে আর্দ্র এবং হচ্ছে শ্বসনে সাহায্য করে ত্বক। এবং এদের যে হৃৎপিণ্ড, দেখো ভাইয়া, এদের হৃৎপিণ্ড হচ্ছে কি বলা হচ্ছে, যে হৃৎপিণ্ড কি বলা হচ্ছে, দেখো দাঁড়াও। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা মাথায় রাখতে হবে। দেখো, এই অ্যাম্ফিবিয়া থেকে দেখো হৃৎপিণ্ডের কথাটা আসতেছে, ঠিক আছে? অ্যাম্ফিবিয়া থেকে হৃৎপিণ্ডের কথাটা আসতেছে। এই তা না মনে হয় ব্রাজিলের সাপোর্টার, এরা এত খুশি কেন আমি তো বুঝলাম না। এই ব্রাজিলের যে বান্দাগুলো আছে, ব্রাজিলের বান্দাগুলো এরা কেন খুশি হয়? আমরা তো ধরো আমরা চ্যাম্পিয়ন হতে পারে নাই, তো আমরা চ্যাম্পিয়ন না হতে পারলেও আমরা এইবার যে আসর, সেখানে আমরা সেকেন্ড, দ্বিতীয়। 3 নাম্বারে হচ্ছে ইংল্যান্ড, 4 নাম্বারে হচ্ছে কে? 4 নাম্বারে হচ্ছে ফ্রান্স। তাহলে আমরা তো 2 নাম্বার হয়েছি, আর তারা তো, তাদের তো খোঁজই নাই। ইভেন আমরা যদি ধারাবাহিক যদি সফলতা চিন্তা করলে দেখা যায় যে 14 সালে ফাইনালে উঠছে, হ্যাঁ, তো হারছে, ঠিক আছে। আবার তুমি 22-এ হচ্ছে কাপ নিছে, আগের বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, এবার হচ্ছে রানার্স আপ। তো এই জিনিস কি দেখার সৌভাগ্য হবে? তানহা, দেখছো জীবনে এগুলা? আচ্ছা দেখো, তাহলে হৃৎপিণ্ড হচ্ছে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয়? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা এট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যাম্ফিবিয়ার হচ্ছে হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা হচ্ছে যে 2টা হচ্ছে এট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। এই আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলো? আমাদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
সাজিয়া আফরিন বলছে হ্যাঁ ভাই ওই ব্রাজিল সাপোর্টার। আর আমার বলা লাগে নাকি, আমি তো বুঝতে পারছি সে ব্রাজিল সাপোর্টার যে ও তো বুঝতে পারছি। তো ও দেখছো না ওই যে চিট, ব্রাজিলদের কাজই এইটা বুঝছো। ব্রাজিলের কাজই হচ্ছে ওরা সবসময় এইগুলোই লিখতে পারে যে এই ভালো করলে ওই চিট করছে, এই করছে সেই করছে। আরে চিট আর্জেন্টিনা কেমনে চিট করে? আর্জেন্টিনা কি হচ্ছে রেফারি নাকি? আর্জেন্টিনা কি ফিফা? ফিফা কি তার নাকি? হ্যাঁ, মানে ফিফা চিট করতে পারে, এটা হচ্ছে ফিফার দোষ হতে পারে। ফিফা কিছু খারাপ কাজ করতে পারে, সেটা ফিফার দোষ হতে পারে। ছোট মানুষ ভাই, আমি এইসব দেখি না। ব্রাজিলরাও তো 7 পাসই করতে পারলো না, আমরা তো এসএসসি লেভেল পর্যন্ত গেছি। ইয়েস, এটাই। হ্যাঁ, আমরা তো জায়গায় যেয়ে হারছি, তাই না? ধরো অ্যাডমিশনে, মানে অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে, সেখানে মানে 2 জন পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করছে। সেই 2 জন হচ্ছে কি এবারে স্পেন আর হচ্ছে তোমার আর্জেন্টিনা, সেখানে যে হারছে, এটাই তো আর কি। ব্রাজিল কি করতে সাপোর্ট করো? ব্রাজিলের স্বর্ণযুগ ছিল আগে এক সময়, সেই সব আর আছে? কাজের চেয়ে চিল্লায় বেশি ব্রাজিলরা। এই যে সাজিয়ে একদম মনের মতো কথা বলছে, ঠিক কথা বলছে। এদের কাজে কি জানো? এই যে ফিফা চিট করতেছে, ফিফা চোর, আর মানে ফিফা না বলবে যে আর্জেন্টিনা চোর, আর্জেন্টিনা বাটপার, আর্জেন্টিনা এই সেই, আর্জেন্টিনা এমনে জিতে অমনে জিতে, এই করে সেই করে, আর জিতছে তো। তোমরা যদি স্পেনের সামনে আসতে, তবে কয়টা যে গোল খাইতে আজকে ব্রাজিলরা, খুঁজে পাওয়াই যেত না। ইংল্যান্ডের সামনে আসলে তো উড়ে যেত। তাহলে আমরা তো ইংল্যান্ডকে হারাইছি, হারায় তারপরে নাড়ছি এখান থেকে, তাই না? সেমিফাইনালে, ঠিক আছে? তো এত সহজ সেমিফাইনাল থেকে হারায়। নেইমারের জন্য সাপোর্ট করে, নেইমার ভালো, কিন্তু সে তো খেলতেই পারলো না, শেষ, তার কেরিয়ার নাই। সো দেখো, সো হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা এট্রিয়াম, একটি ভেন্ট্রিকল। এই তানহা মনে হয় খুব খুশি আজকে, ব্রাজিল ফ্যানরা খুব খুশি, বুঝছো? মনে হয়েছে ব্রাজিলের সাথে ফাইনাল হয়েছে আমাদের। কি একটা অবস্থা! ঝগড়া করতে পার্টনার নিয়ে আসো, ঠিক কথা বলছো। তো তুমি একটা পার্টনার নিয়ে আসো তোমার, যে ব্রাজিল সাপোর্টার, ওরা তো বললেই ছুটে আসবে, বুঝছো? এরা তো যে যদি বলে এখানে একটা মানে আর্জেন্টিনা সাপোর্টার আছে, সে আমাদের নিয়ে কথা বলতেছে, তো ছুটে আসবে পুরা। বিশ্বজিৎ বলছে এই ক্লাস কোন শ্রেণীর? এই ক্লাস হচ্ছে নবম দশম সবার ভাই, এসএসসি এইচএসসি 28-এর জন্য। স্পেনের লগে খেললে ব্রাজিল 7 আপ থেকে 14 আপ হয়ে যায়। একদম ঠিক কথা বলছো নীলিমা, আজকে 7 আপ থাকতো না, 14 আপ হয়ে যাইতো, ঠিক আছে? যেমনি সেভ দিছে লাস্টে, আমরা 14তেও লাস্টে এরকম একটা গোলটা খাই গেলাম, ওই জায়গা থেকে না সরলে, গোলে থাকলে, মানে কোনোভাবে যদি আমরা টাই ব্রেকারে যাওয়া যাইতো তাহলে জিতে যাইতাম 100%। ওইটাই ওই ট্যাকটিসে খেলাটা চলতেছিল, কিন্তু কিন্তু কেমনে কি হয়ে গেল লাস্টে, বুঝছো? এই বাপ দাদা কি করছে এগুলো দেখে তোমার লাভ আছে? তুমি নিজ চোখে কি দেখছো সেটা করো। তোমাদের নাও, তানহা, তানহা তাও কথা বলে যাবে, বুঝছো? ও চোখে কিছু দেখবে না, ও চোখে সারা জীবন দেখবে যে কোয়ার্টার ফাইনাল থেকে নাই 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 নাই, ভালো কোথাও যাইতেই পারবে না, উঠতেই পারবে না, তাও হচ্ছে মনে করো কথা বলবে এরা, বুঝছো? যাই হোক, বাদ দাও। ওরা একটু আনন্দ করার সুযোগ পাইছে, কথা বলার সুযোগ পাইছে। এইবার যদি শুধু জিতে যাইতো, ওরা যে কই যাইতো, ওদেরকে একটা খোঁজই পাওয়া যাইতো না। যাই হোক, ওদের জন্যই এই ব্যবস্থাটা করে দিছে, নাহলে তো এরা মুখ দেখাতে পারতো না। আর এই ঝামেলা নাও দেখো, তো হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি এট্রিয়াম আর একটি ভেন্ট্রিকল। আচ্ছা, আর কথা বলি না, না বলি, চলো শুরু করি। আচ্ছা, এখন তো ব্রাজিলদের বাপ অনেকেই, বর্তমান ব্রাজিলের বাপ স্পেন। ইয়েস, মানে এরা বহুত বাপ বানাইছে, বহুত মানুষকে সাপোর্ট করছে, সবাইকে সাপোর্ট করতে 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 শেষ পর্যন্ত স্পেন তাদের কথা রাখলো। হ্যাঁ, বুঝছো? স্পেন তাদেরকে ফিরায় নাই আর কি। স্পেন এদের মহাবাপ এখন। আচ্ছা দেখো, তাহলে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে কি ভেন্ট্রিকল।
আচ্ছা দেখো এদের ক্ষেত্রে দেখো তাহলে কি কি দেখো আমি একটু বলি আবার একটু আমরা অনেক কথা বলছি তো এর মধ্যে আমি একটু রিভিউ করে দেই আবার। তানহা ইসলাম আমরা নিচ থেকে কাপ নিতে দেখছি 22-এ, তোমরা তো তাও দেখো নাই, দেখবেও না। আচ্ছা দেখো তাহলে কি এই যে অ্যামফিবিয়া যেটা আছে, অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর প্রাণী, এরা হচ্ছে জলে এবং স্থলে দুইটা জায়গায় হচ্ছে এরা চলতে পারে। আর এই অ্যামফিবিয়া যেটা আছে, অ্যামফিবিয়া হচ্ছে তোমার কি করে, অ্যামফিবিয়া হচ্ছে তোমার এদের ত্বকটা হচ্ছে রূপান্তরিত আবরণী টিস্যু থেকে, ওদের ওই যে ত্বকটা হচ্ছে গ্রন্থিময় গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ড মানে হচ্ছে রূপান্তরিত আবরণী টিস্যু। তো এদের ত্বক থেকে একটা মিউকাস করিত হয়, বুঝছো, মানে তরল পদার্থ করিত হয়। এদের ত্বকটা কেমন ভাইয়া, এদের ত্বকটা হচ্ছে আর্দ্র, এদের ত্বক যেটা স্কিনটাই হচ্ছে এদের শোষণে সাহায্য করে, বুঝতে পারতেছো, স্কিনটা হচ্ছে কি করে শোষণে সাহায্য করে। তারপরে বলা হচ্ছে কি ভাইয়া হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এর মধ্যে দুইটা কি থাকে এট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল, দুইটা এট্রিয়াম আর একটা হচ্ছে কি ভেন্ট্রিকল থাকে, ঠিক আছে ওকে। তাহলে হৃৎপিণ্ড দেখলাম। তারপর এদের দেখো খেয়াল করো সামনের পায়ে দেখো 4টি নখরবিহীন আঙ্গুল থাকে, দেখো এখানে খেয়াল করো আমি দেখাচ্ছি যে সামনের পায়ে হচ্ছে 4টি আছে, দেখো যে সামনের পায়ে হচ্ছে ভাইয়া 4টি নখরবিহীন আঙ্গুল আছে, দেখো এই যে 1 2 3 4টা, সামনের পায়ে 1 2 3 4টা দিয়েছি, দেখো সামনের পায়ে 4টা নখরবিহীন আঙ্গুল থাকে, আর পেছনের পায়ে হচ্ছে দেখো 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। তাহলে খুব ভালো করে মনে রাখো এদের সামনের পায়ে 4টি নখরবিহীন আঙ্গুল থাকে আর পেছনের পায়ে 5টি, দেখো 1 2 3 4 5, তাহলে পেছনের পায়ে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে আর সামনের পায়ে 4টি নখরবিহীন আঙ্গুল থাকে। কারণ ওই পাশের পাটা তো আর আমি আগাতে পারতেছি না, আমি আগাইলাম, যদিও ভালো আগাতে পারি না এই আর কি। তাহলে সামনের পায়ে 4টি নখরবিহীন আঙ্গুল থাকে আর পেছনের পায়ে হচ্ছে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করো, যে ডিম পাড়ে কিন্তু ডিমের কোনো খোলস থাকে না, ডিম পাড়ে কিন্তু ডিমের কোনো খোলস থাকে না, মনে থাকবে। আবার একটু বলি খেয়াল করো, আবার বলি, অ্যামফিবিয়া যারা আছে উভচর প্রাণী জলে স্থলে দুইটাতেই থাকে। এদের যে স্কিন আছে, স্কিন হচ্ছে স্কিনে গ্রন্থিময় মানে গ্ল্যান্ড থাকে, মানে ও গ্ল্যান্ড থাকে। সো এই যে গ্ল্যান্ডটা এটা হচ্ছে কি রূপান্তরিত আবরণী টিস্যু। সো এদের হচ্ছে যেই মানে স্কিনটা হচ্ছে আর্দ্র, এদের স্কিনটা হচ্ছে শ্বসনে সাহায্য করে। এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে হচ্ছে এদের 3 প্রকোষ্ঠের মধ্যে 2টা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। তারপর হচ্ছে এরা কি করে বলো তো। তারপরে লাস্টে কি দেখছি, ওই যে সামনের পায়ে হচ্ছে 4টি নখরবিহীন আঙ্গুল থাকে আর পেছনের পায়ে হচ্ছে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে, সামনে 4টা পিছনে 5টা। আর হচ্ছে এরা ডিম পাড়ে কিন্তু ডিমে কোনো ধরনের খোলস থাকে না, মনে থাকবে ওকে। সো তারপরে খেয়াল করো এদের যে লার্ভা দশা ভাইয়া, এদের লার্ভা দশাকে বলা হয় ট্যাডপোল বা ব্যাঙাচি। ট্যাড মানে হচ্ছে বোঝায় হচ্ছে তোমার মাথা, ট্যাড মানে বোঝায় মাথা, আর ট্যাড মানে হচ্ছে ছোট আর পোল মানে হচ্ছে মাথা। সো মাথা বড়, বাকি দেহ এদের ছোট, দেখো এই যে মাথাটা বেশ বড়, কিন্তু এই যে দেখো মাথাটা বড়, বাকি দেহটা ছোট, ঠিক আছে। তাহলে এদের যে লার্ভা দশা ছোট অবস্থা বাচ্চা অবস্থাকে বলা হয় ট্যাডপোল। তাহলে এদের লার্ভা দশা ছোট অবস্থা বাচ্চা অবস্থাকে বলা হয় কি ট্যাডপোল। ট্যাড মানে হচ্ছে ছোট আর মাথা ছোট অবস্থা, মানে এদের মাথাটা বড় থাকে, বাকি দেহটা মোটামুটি ছোট থাকে আর কি, মাথা বড় দেহ ছোট। এজন্য ডিম পরিস্ফুটনে পানির দরকার হয় এদের, ডিম পরিস্ফুটনের ক্ষেত্রে এদের কি দরকার হয়, পানির দরকার হয়। ওকে নেক্সট দেখি। সো এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এদের গায়ে যদি হাত দাও দেখবা যে ঠান্ডা। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এরা, কেমন শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ব্যাঙাচি অবস্থায় ফুলকা থাকে, মানে ছোট অবস্থায় এদের ফুলকা থাকে, হ্যাঁ, পরিণত অবস্থায় ফুসফুস থাকে। ছোট অবস্থায় ফুলকা থাকে, পরিণত অবস্থায় ফুসফুস থাকে। ব্যাং, সালামান্ডার, সিসিলিয়ান, এগুলো হচ্ছে এক্সাম্পল। ব্যাং, সালামান্ডার, সিসিলিয়ান। বুঝতে পারছো অ্যামফিবিয়া? বুঝতে পারছো ভাইয়া? অ্যামফিবিয়া বুঝতে পারছো কিনা বলো? অ্যামফিবিয়া, তাহলে ব্যাং, সালামান্ডার, সিসিলিয়ান, এগুলো ঠিক আছে। তাহলে অ্যামফিবিয়া ডান আমাদের। তাহলে নেক্সট দেখবো হচ্ছে আমরা যে রেপটিলিয়া, ঠিক আছে, রেপটিলিয়া। সো রেপটিলিয়া দেখবো, ঠিক আছে। তো রেপটিলিয়া মানে হচ্ছে কি, রেপ মানে যারা হামাগুড়ি, রেপটিলিয়া হচ্ছে কি করে, এরা
হামাগুড়ির মাধ্যমে চলে, বুকে ভর দিয়ে চলে যারা, রেপটিলিয়া হচ্ছে যারা সরীসৃপ, বুকে ভর দিয়ে চলে। রেপটিলিয়া হচ্ছে কারা? যারা হচ্ছে বুকে ভর দিয়ে চলে, ঠিক আছে। তাহলে বুকে ভর দিয়ে চলে। সো এরা কেমন হয়, রেপটিলিয়া কেমন হয় বলো তো? রেপটিলিয়া হচ্ছে কেমন হয়, এরা হচ্ছে স্থলচর। এরা কিন্তু আবার জলে স্থলে দুই জায়গায় থাকে না, এরা শুধু হচ্ছে কেমন স্থলচর, ঠিক আছে। তো আগেরটা দেখছি, দেখো আগেরটার দেহটা ছিল কি আর্দ্র, এদের দেহটা শুষ্ক, ঠিক আছে। আগেরটা ছিল কি, দেখো অ্যাম্ফিবিয়া ছিল গ্রন্থিযুক্ত এবং দেহ ছিল আর্দ্র, আর এই যে রেপটিলিয়া হচ্ছে কি, এদের দেহটা শুষ্ক, শুষ্ক এবং গ্রন্থিবিহীন। আচ্ছা, তারপরে দেখো এদের এপিডার্মিস উদ্ভূত আইস বা প্লেট দ্বারা আবৃত থাকে, বাইরের যে আবরণটা বেশ শক্ত থাকে, এপিডার্মিস উদ্ভূত আইস বা প্লেট দ্বারা আবৃত থাকে। তাহলে কি বললাম, যে এরা হচ্ছে স্থলচার, এদের দেহটা শুষ্ক থাকে, এরা হলো গ্রন্থিবিহীন, এপিডার্মিস নির্মিত যে এদের দেহের যে বাইরের আবরণটা শক্ত প্লেট দ্বারা আবৃত থাকে। 2 জোড়া পা থাকে, পায়ে হচ্ছে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। আমরা আগে দেখছিলাম যে ওই অ্যাম্ফিবিয়াতে হচ্ছে যে তোমার হচ্ছে সামনের যে পায়ে, সামনের পায়ে 4টি নখরবিহীন আঙ্গুল থাকে, নখরবিহীন, নখ নেই, ঠিক আছে। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে কি নখ থাকে না, নগরবিহীন আঙ্গুল থাকে। আর এদের ক্ষেত্রে হচ্ছে যে 2টা পায়ে হচ্ছে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, সবগুলোতে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। কিন্তু একটা এক্সাম্পল এখানে দেখো, যে সাপ বাদে যে সাপ হচ্ছে বুকে ভর দিয়ে চলে, ঠিক আছে। সাপের কিন্তু ওই যে আঙ্গুল আছে নাকি, হ্যাঁ, 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে, সাপের কিন্তু আঙ্গুল নাই, ঠিক আছে। সো এদের সাপের হচ্ছে কিন্তু আঙ্গুল নাই, এটা মাথায় রাখো। তাহলে আগেরটার সামনের পায়ে 4টি এবং পিছনের পায়ে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে, এগুলো নখরযুক্ত আঙ্গুল থাকে। অন্তঃনিষেক হয়, ভেতরের নিষেকটা ঘটে। ডিম চুনময় খোলস দ্বারা আবৃত। দেখো আগেরটার ক্ষেত্রে ডিম ছিল, ডিম পাড়ে, কিন্তু ডিমটা হচ্ছে যে ওই পানিতে হচ্ছে তোমার পরিস্ফুটিত হয়, ওরা হচ্ছে যেই খোলক থাকে না, ডিমের যে খোলকটা সেটা থাকে না, এদের ডিমটা হচ্ছে চুনময় খোলস দ্বারা আবৃত। তারপর দেখো হৃৎপিণ্ড অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট ছিল, 2টা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। এদের ক্ষেত্রে হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, ঠিক আছে। তাহলে অ্যাম্ফিবিয়ার হৃৎপিণ্ড কেমন, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। অ্যাম্ফিবিয়ার হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। ব্যতিক্রম কি, কুমির সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বারবার আসে, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে যে কুমিরের হচ্ছে হৃৎপিণ্ডটা হচ্ছে কেমন, কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর অন্য যারা আছে এই পর্বের মধ্যে, হ্যাঁ, ক্লাস যারা করতেছো, ক্লাসে রিয়্যাক্ট দাও নাই, সবাই রিয়্যাক্ট দাও। আচ্ছা, সো ক্লাস দেখো যে এখানে হচ্ছে কি বলা হচ্ছে, দেখো যে রেপটিলিয়া যেটা আছে, যে এই রেপটিলিয়া যেটা আছে এটা হচ্ছে কি, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অসম্পূর্ণভাবে 4 পৃষ্ঠ। কিন্তু ব্যতিক্রম হচ্ছে যেটা কুমির, এটা সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, ঠিক আছে। ওকে, তারপরে দেখো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, হ্যাঁ, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী আমরা আগেরটার ক্ষেত্রেও দেখছি যে ওটাও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, যেটাকে আমরা বলি হচ্ছে এক্টোথার্মিক। সো এক্টোথার্মিক, ঠিক আছে। সো বাইরের পরিবেশের সাথে আসলে এদের টেম্পারেচারটাও কম বেশি হয়, যারা এক্টোথার্মিক, শীতল রক্ত বিশিষ্ট, হ্যাঁ। একটু মানে বাইরে, আর থার্মিক বলতে বোঝাচ্ছে তাপ, থার্মাল, মানে বাইরের পরিবেশের সাথে এদের যেই তোমার ভেতরে যেই কি বলে, ভেতরের তোমার হচ্ছে টেম্পারেচার কম বেশি হয় রক্তের। সো একটি অক্সিপিটাল কন্ডাইল থাকে এদের, এদের কি থাকে, একটি অক্সিপিটাল কন্ডাইল থাকে। ওকে, চলো নেক্সট দেখি কি আছে। তো এক্সাম্পলগুলো হচ্ছে কি, সাপ, কুমির, টিকটিকি, কচ্ছপ, গিরগিটি। সাপ, কুমির, টিকটিকি, কচ্ছপ, গিরগিটি, এগুলো হচ্ছে কিসের এক্সাম্পল? সাপ, কুমির, টিকটিকি, কচ্ছপ, গিরগিটি হচ্ছে এগুলো কিসের এক্সাম্পল বলো? এগুলো হচ্ছে কিসের এক্সাম্পল? সাপ, কুমির, কচ্ছপ, গিরগিটি এগুলো হচ্ছে রেপটিলিয়ার এক্সাম্পল, রেপটিলিয়া। তাহলে রেপটিলিয়া সরীসৃপ যারা বুকে ভর করে চলে, ঠিক আছে। তাহলে এদের যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। তারপরে হচ্ছে আমরা দেখব অ্যাভেস। অ্যাভেস মানে হচ্ছে কি, পাখি, পাখির বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। পাখি, সো পাখি কোনগুলা, যে পাখির বৈশিষ্ট্যগুলো যদি দেখি আমরা, যে দেখো অ্যাভেস বলতে বোঝাচ্ছে হচ্ছে পাখি, ঠিক আছে। সো পাখির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, দেখো পাখির এই সামনের দিকে থাকে এরকম চঞ্চু, চঞ্চু থাকে দাঁতবিহীন, ঠিক আছে। এদের ঠোঁট না, ওই যে এটা হচ্ছে চোয়ালটা হচ্ছে তোমার এই যে চঞ্চুতে পরিণত হয়, দাঁতবিহীন। সো এদের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো দেহ শুষ্ক, এদেরও দেহ কি শুষ্ক, ভেজাতো না,
দেহ শুষ্ক এবং দেহের ভেতরে কি থাকে, পালক। দেখো অ্যাম্ফিবিয়া যেটা ছিল, অ্যাম্ফিবিয়ার দেহটা ছিল আর্দ্র, ঠিক আছে, আর গ্রন্থিময় ছিল। তারপরে হচ্ছে রেপটিলিয়া যেটা, ওদের দেহটা হচ্ছে শুষ্ক এবং গ্রন্থিবিহীন, গ্ল্যান্ডবিহীন, বুঝছো, গ্রন্থিবিহীন। আর এদের ক্ষেত্রে কি, দেহটা শুষ্ক, পালক দ্বারা আবৃত। আচ্ছা, অগ্রপথ, এদের দেখো সামনে কিন্তু পা থাকে না, পেছনে দুইটা পা থাকে, বুঝছো, পেছনে দুইটা পা থাকে, এই জন্য বলা হয় ওদের অগ্রপাতটা হচ্ছে ওই সামনের পদটা পা না থেকে ওইটা ডানায় পরিণত হয়। তাই বলা হচ্ছে যে, দেখো খেয়াল করো যে অগ্রপদ ডানায় ও চোয়াল দন্তহীন চঞ্চুতে পরিণত হয়েছে। চোয়ালটা যে আমরা যে দেখি যে এই যে চোয়ালটা থাকে, আমরা যে পড়ছি না ন্যাথাস্টোমাটার মধ্যেই তো এইটা অ্যাভেস। আর ন্যাথাস্টোমাটা মানেই বলছি কি আমি, ন্যাথাস্টোমাটা মানেই হচ্ছে তাদের কি থাকে বলো তো, ন্যাথাস্টোমাটাদের এরকম চোয়াল থাকে না, বলো, ন্যাথাস্টোমাটাদের এরকম চোয়াল থাকে না, ঠিক আছে। সো এদের ক্ষেত্রে কিন্তু এটা থাকে না, বুঝছো, এদের ক্ষেত্রে কিন্তু এটা থাকে না, বুঝছো। ওকে, সো এদের চোয়ালটাই হচ্ছে এই যে দন্তহীন চঞ্চুতে পরিণত হয়। তারপর দেখো শ্বসনতন্ত্রে শব্দ সৃষ্টিকারী, হ্যাঁ, সিরিংস থাকে, সিরিংস থাকে। তো এরা এই যে পাখি যে শব্দ সৃষ্টি করে না, শব্দ মানে পাখি যে তোমার শব্দ করে, এই শব্দ সৃষ্টি করার জন্য যে অংশটা থাকে সেটাকে বলা হয় সিরিংস, ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য এরা শব্দ সৃষ্টি করে, অনেক পাখি কথাও বলে, তাই না, শব্দ সৃষ্টি করতে পারে। সো এদের এই যে শ্বসনতন্ত্রে শব্দ সৃষ্টি করার জন্য কি থাকে, সিরিংস থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে শ্বসনতন্ত্রে শব্দ সৃষ্টি করার জন্য কি থাকে, সিরিংস থাকে। আচ্ছা, এদের রক্তটা হচ্ছে সমষ্ণ শোণিত, মানে গরম রক্ত বিশিষ্ট। হ্যাঁ, আমরা দেখলাম অ্যাম্ফিবিয়ার রক্ত শীতল, যেটাকে বলছি হচ্ছে আমরা এক্টোথার্মিক। আবার আমরা রেপটিলিয়া যেটা দেখলাম ভাইয়া, সেই রেপটিলিয়া যেটা আছে ওটারও রক্তটা হচ্ছে কেমন, শীতল রক্ত বিশিষ্ট। কিন্তু আমরা যদি এই অ্যাভেসের কথা চিন্তা করি, অ্যাভেসের রক্তটা হচ্ছে সমষ্ণ শোণিত, মানে উষ্ণ গরম রক্ত বিশিষ্ট প্রাণী এরা। এদের রক্তটা কেমন হয় ভাইয়া, এদের রক্তটা হচ্ছে গরম, ঠিক আছে, যেটা হচ্ছে এন্ডোথার্মিক, ভেতরে তাপ। আচ্ছা, এদের ওই যে বাইরে পরিবেশের সাথে টেম্পারেচারের কোনো পার্থক্য হয় না, যা আমাদের যে ব্লাডের যেই টেম্পারেচার, যেটা যেমন আমাদের ওই যে 30, এই যে মানে আমাদের যেরকম টেম্পারেচার থাকবে ভেতরে, সেই টেম্পারেচারে ফিক্স থাকবে, ঠিক আছে। যে ধরো একজনের ভেতরে 38 আছে, এখন সে বাইরে গেছে, বাইরে গেলে কি তার কমবে, বাইরে হবে, মানে বাইরে বলতে এমন জায়গায় গেছে সেখানে অনেক ঠান্ডা, তাহলে কি রক্ত কি তার ওই যে আবার ওই রকম ঠান্ডা হয়ে যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে হৃৎপিণ্ড কেমন, হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখো আমরা যে প্রথম দেখছি যে অ্যাম্ফিবিয়া, যেটা অ্যাম্ফিবিয়ার হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটি অ্যাট্রিয়াম, একটি হচ্ছে ভেন্ট্রিকল। তারপরে হচ্ছে আমরা দেখছি হচ্ছে রেপটিলিয়া, এটা হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যতিক্রম হচ্ছে কুমির, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের ক্ষেত্রেও হৃৎপিণ্ড কত, 4 প্রকোষ্ঠ, আমাদের ক্ষেত্রেও 4 প্রকোষ্ঠই দেখব, ঠিক আছে। অস্থিগুলো কেমন দেখো, অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ, হ্যাঁ, নিউমেটিক বোন, মানে বাতাস থাকে, হ্যাঁ, এই বাতাস থাকার কারণে এদের অস্থিগুলো হচ্ছে ভারী কম হয়, হ্যাঁ, হালকা এই অস্থিগুলো এদের, এবং ভেতরে বাতাস থাকে, এই জন্য সহজেই উঠতে পারে এরা, ঠিক আছে। অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ আর কি। তারপর দেখো শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। এদের শ্বসন অঙ্গ কি, যেহেতু এই যে উন্নত বৈশিষ্ট্যের দিকে যাচ্ছি, তাহলে শ্বসন অঙ্গটা হচ্ছে কি, শ্বসন অঙ্গটা হচ্ছে এদের হচ্ছে ফুসফুস, তাহলে এদের শ্বসন অঙ্গটা কি, ফুসফুস। আচ্ছা, তারপর এই যে অক্সিপিটাল কন্ডাইল থাকে, ওকে। সো পাখি, কবুতর, দোয়েল, বন মুরগি ইত্যাদি এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, হ্যাঁ, যেগুলো এর মধ্যে পড়ে পাখি জাতীয়। সো অ্যাভেস বুঝছো, অ্যাভেস পাখি সম্পর্কে বুঝতে পারছো, পাখি। আশা করি এটা বুঝতে পারছো কিনা একটু বলো। তাহলে আমরা ক্যাস আরাম, ARAM, লাস্ট হচ্ছে আমাদের এই যে ম্যামালিয়া, স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে পড়াবো। লাস্ট হচ্ছে আমাদের এই যে ম্যামালিয়া, বা যেটাকে আমরা বলি হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে আমরা পড়াবো, হ্যাঁ। ওকে, আব্দুল হক বলছে লেট হয়ে গেছে, প্রাইভেট শেষ করে আসলাম। আচ্ছা, ক্লাসটা দেখে নিও, নাসিরুল ইসলামও তো মনে হয় এখন আসছে,
ঠিক আছে? এই ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগবে। এখান থেকেই এই পার্ট থেকে মানে অনেক বেশি তোমার সিকিউ আসে। ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে যারা ক্লাসটা করো নাই তারা একটু ক্লাসটা করে নিও ভাইয়া। ঠিক আছে? সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি, একদম ধরে ধরে সব কিছু ডিটেলসে পড়াই দিয়েছি। তো তোমরা এই ক্লাসগুলো করলে অনেক বেশি উপকৃত হবে ভাইয়া। ঠিক আছে? নীলিমা বলছে আইসিটি পড়ো তুমি। আচ্ছা দেখো, সো ম্যামালিয়া, যেটা ম্যামাল বলতে বোঝা যাচ্ছে স্তন, হ্যাঁ, দুধ। তো স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? ম্যামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। সো স্তন্যপায়ী প্রাণীরা কি হবে দেখো ভাইয়া, স্তন্যপায়ী প্রাণীরা হচ্ছে তানহার কেন রেকর্ড ক্লাস করা লাগবে বুঝলাম না। সে না ক্লাসের ভেতরে ছিল নাকি, মানে আর্জেন্টিনা যে হারছে ব্রাজিল, সে এই খুশিতেই মানে ক্লাসে মনোযোগ দিতে পারে না, এরকম অবস্থা নাকি? আচ্ছা দেখো, সো বাচ্চারা হচ্ছে কি করে, বাচ্চারা হচ্ছে মায়ের সন্তান পান করে। ঠিক আছে? বাচ্চারা হচ্ছে মায়ের স্তন পান করে, বুঝছো? বাচ্চারা কি করে, মায়ের স্তন পান করে। তো আমরা জানি যে স্তন্যপায়ী প্রাণী যারা, এরা হচ্ছে কি করবে, বাচ্চা যেগুলো বাচ্চা হবে, বেবিগুলো হচ্ছে কি মায়ের স্তন পান করবে। ঠিক আছে? মায়ের স্তন পান করবে। হ্যাঁ নাসিরুল, ফাঁকিবাজি করছো তুমি আজকে। আচ্ছা, তাহলে বাচ্চারা কি করে দেখো, মায়ের স্তন পান করে ম্যামালিয়াতে। আচ্ছা, এদের দেহটা কেমন, যে আমাদের নিজেরাই হচ্ছে, এটা মনে করো যে আমরা নিজেরাই হচ্ছে নকল, পরীক্ষার হলেই নকল। তো জানো যারা স্তন্যপায়ী প্রাণী তারা মায়ের বুকের দুধ পান করে বা স্তন পান করে, এটা আমরা জানি। তারপর আমাদের দেহটা কি থাকে, লোমাবৃত না লোম থাকে, বলো দেহটা কেমন, লোমাবৃত। আবার বিভিন্ন গ্রন্থি থাকে, গ্রন্থি মানে হচ্ছে রূপান্তরিত আবরণ টিস্যু। ঠিক আছে? লেট করে আসছিল। আচ্ছা, সো গ্রন্থি যুক্ত, বুঝছো, গ্ল্যান্ড যুক্ত, তার মানে বিভিন্ন গ্ল্যান্ড আছে, ঘর্ম গ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি, স্তন গ্রন্থি, বুঝছো? সো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে প্রথম কথা হচ্ছে এটা যে বাচ্চারা হচ্ছে মায়ের বুকের স্তন পান করে এবং হচ্ছে বিভিন্ন গ্রন্থি থাকে, যে ঘর্ম গ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি, ঠিক আছে, তারপর হচ্ছে স্তন গ্রন্থি, অনেকগুলো গ্রন্থি আছে। তারপর হচ্ছে দেহ কেমন, লোমাবৃত। রক্ত কেমন, রক্ত হচ্ছে ওই যে গরম, এন্ডোথার্মিক, সংশ্লেষণিত গরম রক্ত। আমাদের আমাদের রক্তটা হচ্ছে কেমন, 30 মিনিট লেট আসছে হচ্ছে। সো আমাদের রক্তটা হচ্ছে কেমন, রক্তটা হচ্ছে গরম রক্ত বিশিষ্ট প্রাণী, হ্যাঁ, সমষ্ণ শোণিত গরম রক্ত বিশিষ্ট প্রাণী। তারপর আমরা তো জানি আমাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অ্যাট্রিয়াম আর 2টি কি থাকে, 2টি অ্যাট্রিয়াম আর 2টি ভেন্ট্রিকল থাকে, তাই না? মানে 2টি অলিন্দ 2টি নিলয় থাকে। তারপর নিষেকটা কেমন হয়, ভেতরে। আমাদের তো নিষেক অভ্যন্তরীণ হয়, আমরা তো বাইরে আর নিষেক করি না, তাই না? সো নিষেকটা কেমন হয়, অভ্যন্তরীণ। তাহলে বাচ্চারা মায়ের বুকের স্তন পান করে, তারপর হচ্ছে দেহ লোমাবৃত, তারপরে হচ্ছে কি আছে বলো, দেহ লোমাবৃত, তারপর বিভিন্ন গ্রন্থি আছে, গ্ল্যান্ড আছে, তাই না? ঘর্ম গ্রন্থি, সেবাসিস গ্রন্থি, তারপরে স্তন গ্রন্থি। তারপর হচ্ছে রক্তটা হচ্ছে কেমন ভাইয়া, রক্তটা হচ্ছে সমষ্ণ শোণিত, হ্যাঁ, গরম রক্তবিষ্ট, এন্ডোথার্মিক। তারপরে হচ্ছে কি বলতে পারি, তারপর হৃৎপিণ্ড কত, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, হ্যাঁ, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, দেহ লোমাবৃত। আচ্ছা, তারপর নিষেকটা অভ্যন্তরীণ হয়, 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে, সে আগের 2টার একটা করে অক্সিপিটাল কন্ডাইল থাকে, এটা 2টা থাকে। ঠিক আছে? আচ্ছা, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে, আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কিন্তু থাকে, বুঝছো? আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে কেন, এই যে ডায়াফ্রামের উপরের অংশগুলোকে আমরা বলি বডির আপার পার্ট, আর নিচের অংশগুলোকে বলি হচ্ছে বডির নিচের পার্ট, ইনফিরিয়র পার্ট। ডায়াফ্রামের উপর ভিত্তি করে আমরা বডিকে 2টা ভাগে ভাগ করতে পারি, একটা সুপ্রিয়র পার্ট আর একটা হচ্ছে ইনফিরিয়র পার্ট। ডায়াফ্রামের উপরের অংশগুলোকে বলি বডির আপার পার্ট, আর নিচের অংশগুলোকে বলি হচ্ছে বডির ইনফিরিয়র পার্ট। যারা ক্লাস দেখতেছো, ক্লাসে একটা রিয়াক্ট চাই, হ্যাঁ, রিয়াক্ট দিবা, তাহলে কিন্তু ভালো ভালো লাগে, তাই না বলো? আচ্ছা চলো, সো দেখি তারপরে হচ্ছে কি অবস্থা। তারপরে দেখো, বাদুড় কিন্তু উড্ডয়নে সক্ষম। আমরা যদি, আমাদের মানুষের ইচ্ছা, আমরা যদি একটু উঠতে পারতাম, তাই না? ঠিক আছে, উড়ে উড়ে দিয়ে অন্তত তো ইয়ে করে আসতে পারতাম, খেলাটা দেখে আসতে পারতাম, তাই না বলো? উঠতে পারলে কি মজা হতো, উপরের দিকে উড়ে উড়ে ঘুরে বেড়াইতাম। আচ্ছা, সো আমরা কিন্তু উঠতে পারি না, কিন্তু বাদুড়ও কিন্তু হচ্ছে কি, বাদুড় হচ্ছে তোমার কি স্তন্যপায়ী প্রাণী, এবং বাদুড় হচ্ছে তোমার কি করতে পারে, উড্ডয়নে সক্ষম। ওই যে আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ছি যে বাদুড় কি করে বলো তো, শব্দ করার মাধ্যমে চলে, তাই না? শব্দ করার মাধ্যমে চলে ওরা, যে ওদের যেই শব্দ, যেটা আমরা যে আমাদের যেই কি বলতো 20 থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দ থাকলে হচ্ছে আমরা শুনতে পাই। তো বাদুড়ের তো অনেক বেশি, 1 লাখের মতো মনে হয়। সো বাদুড় এরকম শব্দ করে চলে, শব্দ যায় সামনের দিকে, শব্দ যদি কোথাও বাধা পেয়ে ফেরত আসে তাহলে বুঝতে পারে যে কত দূর আছে।
অনেক সময় দেখা যায় ওরা যে কারেন্টের যে তার ওইটাই তো আসলে শব্দ রকম করে লেগে ফেরত আসে না, বুঝতে পারে না, এজন্য যখন ঝাপটা দুইটা কারেন্টে প্লাস মাইনাসে যখন লাগে তখন দেখা যায় ঝুলে থাকে অনেক। পৃথিবীতে সবচেয়ে সুখী ফ্যান বেস হলো ব্রাজিলের, তারা অন্য দলের খেলোয়াড়ের অর্জন নিয়েও বিশ্বকাপে জেতার আনন্দ পায়। তানা ইসলাম নাসিরুল আইসে, এই তো অন্য দলের খেলার অর্জনে সেরা ভাই, সেরা ভাই, তুমি সেরা কথা লিখছো, বুঝছো? ঠিক, ঠিক, একদম রাইট। বুঝছো, এরা এরা হচ্ছে নিজে পারবে না, বুঝছো, কিন্তু আমরা যে উঠছি এটাই খারাপ, বুঝছো, যে এরা যে হেরে যায়, আমরা যে পরপর এতগুলো দেখতে পাচ্ছি যে সামনে যে না আর্জেন্টিনা জিতে নাই, তারপরে তো সেকেন্ড রানার্স আপ হয়েছে, ভাই তোমরা কোথায় আছো? তোমাদের তো খোঁজই নাই। তোমরা ইংল্যান্ডের সামনে আসলে তো মানে গুড়ায় যায়, তা পুরা ফ্রান্সের সামনে আসলে দাঁড়াতেই পারতা না, স্পেনের সামনে সামনে আসলে তো 7 আপ হইতো না, 14 আপ হয়ে যেত তোমাদের, ঠিক আছে? তো নিজেদেরটা দেখতে হবে, তাই না বলো? এরা শুধু হচ্ছে যে এত এমন কেন হয় এই সাপোর্টারগুলো, আমি বুঝি না, এমন টক্সিক কেন? ওদের কাজই হচ্ছে আর্জেন্টিনা চোর বাটপার এইটা সেইটা, এইরকম কেন ভাই? বুঝি না, আমার খুবই মানে এরা হলো এমন কেন করে? ঠিক আছে, ওরা সবাই কালকে খেলা দেখে খুব খুশি, সেই এতজন এত এত আব্বা পাইছে, সবাই এই যে ব্রাজিলের বাপ হয়ে গেছে সবাই, কিন্তু কেউ তাদের মন রাখতে পারে নাই, শেষ পর্যন্ত রাখছে, তাই না? স্পেন, যাই হোক, স্পেন ভালো খেলছে ঠিক আছে, কিন্তু আমাদের খেলাটা আসলে ভালো হয় নাই। আমরা আসলে মানে মিডলটা কন্ট্রোল করতে পারি না, তার মধ্যে রেড কার্ড পেয়ে আবার অন্যদিন যেই সিস্টেমে খেলে লাউতারো মার্টিনেসকে নামালোই না, এটা কেমনে হইলো বলো? যে যে ভালো পারফর্ম করতেছে, ভালো খেলতেছে, তাকে নামালোই না। তারপরে হচ্ছে পরে সব ডিফেন্স নামাই দিছে আবার, যে তুলে প্রথমে গঞ্জালেসকে নামাইছে, ওইটা নামানো উচিত ছিল না, পরে নামাতে হইতো। গতদিন ইংল্যান্ডের সাথে যেই সিস্টেমে খেলাটা করাইছিল না, ওইভাবে ওই টিম নিয়েই খেলতে হইতো। যাই হোক, তারা বেশি বুঝে, তারা কোর্স, সে তো বিশ্বকাপ জয়ী কোর্স, কিন্তু মনে হয়েছে আমাদের কাছে এটাই আর কি। তোমরা তো প্লেসের পজিশনও আনতে পারলে না, এত চিল্লাই। এই দেখো, আর কিছু বইলো না, ওর কিন্তু খোঁজই পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, ওর কিন্তু আপাতত খোঁজই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা তাহলে দেখো, ডায়াফ্রাম মধ্যচ্ছদে থাকে, বাদুর উড্ডয়নে সক্ষম। আচ্ছা, তারপর দেখো আরবিসিটা কেমন হচ্ছে। আরবিসি, আরবিসি যেটা থাকে, আরবিসি মানে কি তোমরা সবাই জানো, তাই না? আরবিসি মানে হচ্ছে কি বলতো? আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড, এইটাইতে লিখতেছি, ওকে, দেখো একটু খেয়াল করো, দেখো আরবিসি মানে হচ্ছে কি ভাইয়া? আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল মানে হচ্ছে কি ভাইয়া? রেড ব্লাড কর্পাসল মানে হচ্ছে কি? লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা, রেড মানে হচ্ছে লাল বা লোহিত, আর ব্লাড মানে হচ্ছে রক্ত, রক্ত, আর কর্পাসল মানে হচ্ছে কণিকা। তাহলে আরবিসি মানে হচ্ছে কি? লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসল। একটা দল কতটা নির্লজ্জ হলে নিজেরা বাদ পড়ে যাওয়ার পরও অন্য দলকে নিয়ে ট্রল করে, এটাই ঠিক। নাসিরুল তো হেভি হেভি কথা বলে, দেখছো, জ্ঞান আছে ছেলের। সো রেড ব্লাড কর্পাসল যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে, এটাকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, বুঝছো? এটাকে বলা যায় যে এরিথ্রোসাইটও বলা যায়, এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। কেন এরিথ্রোসাইট বলা যায়? কেন এরিথ্রোসাইট বলা যায়? এরিথ্রো মানে হচ্ছে লাল, আর সাইট মানে হচ্ছে কি? সাইট মানে হচ্ছে কোষ। তাহলে এদের কোষটা হচ্ছে লাল যুক্ত কোষ হয়, লাল রক্তকণিকা, বুঝছো? সো লাল হয় এদের কোষটা। একের কথা, আসলে ওরা কি করবে বলো? বাপ দাদার সম্পত্তি দেখতে দেখতে আর হয়তো ভালো লাগতেছিল না, তাই অন্য দলের আনন্দে নাচে। ওরা তো আর পারবে না কোনোদিনও, কি আর করবো, লাস্ট অপশন ওদের এটাই। শেষ পোলাপান। আচ্ছা, দেখো, সো আরবিসি হচ্ছে রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট। দেখো তাহলে এদের আরবিসিতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না ভাইয়া, বুঝছো? আরবিসিটা হচ্ছে কেমন হয়? নিউক্লিয়াস বিহীন, জরায়ুজ অর্থাৎ বাচ্চা প্রসব করে,
এক্সাম্পল হচ্ছে কি মানুষ, বাদুড়, বাঘ, সিংহ, গরু ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী, বুঝছো? এই হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। এই তানহা আর কিছু বলে না রে নাসিরুল? আব্দুল হক, নীলিমা কই? এই তোমরা কই? যে তানহা কই, ওরে খুঁজো, ও হারাই গেল নাকি? আচ্ছা দেখো, সো ম্যামালিয়া মানে হচ্ছে কি বলো? ম্যামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, বুঝছো? তাহলে মনে থাকবে। ওকে, চলো তাহলে দেখো যে আমরা কিন্তু, দেখো ভাইয়া, আমরা কিন্তু এই যে ক্যাশ আরাম শেষ করলাম, বুঝছো? এই যে ক্যাশ, ক্যাশ শেষ করলাম। ক্যাশ মানে হচ্ছে কি, এই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, এই তিনটা, যেটা এই তিনটাই হচ্ছে কি ছিল বলো? মাছ ছিল, তাই না? এই মাছ ছিল। এটার পার্থক্যটা তোমরা সুন্দর করে লিখবা। ওই যে যে পার্থক্য তোমাদের কাজ থাকবে, পার্থক্য, যে বাসার হচ্ছে কাজ, বাড়ির কাজ থাকবে এটা, হ্যাঁ, বাড়ির কাজ থাকবে তোমাদের, এইটা পার্থক্যটা। আমি কিন্তু এখানে শকও করে দিয়েছি তোমাদের, তাই না? সুন্দর করে শক দিয়ে দিয়েছি, সেই শকটা দেখে, এবং ক্যাশ সম্পর্কে পড়িয়ে দিয়েছি যে কন্ডিকটিস কেমন, অ্যাক্টিনোপটেজি, সার্কোপটেজি কেমন, সেই কাজটা করবা। হ্যাঁ, আর সম্পূর্ণ নোটটা করে কিন্তু হচ্ছে তোমাদের 5 নাম্বার ক্লাস নিয়েছি আজকে। হ্যাঁ, আরও ক্লাস নিব, ঠিক আছে? তো শেষ হয়ে যাচ্ছে আজকে, শেষ। তোমাকে এই সবগুলো সুন্দর মতো পড়বা। আমি নেক্সট ক্লাসে, বুঝছো, যে অনেক এমসিকিউ সলভ করবো। আমি তোমাদের এই গত ক্লাসেও কোনো এমসিকিউ সলভ করাই নাই, আজকের ক্লাসেও কোনো এমসিকিউ সলভ করা নাই, কিন্তু আমি কন্টেন্টগুলো সুন্দর করে শেষ করে নিয়েছি, বুঝছো? কন্টেন্টগুলো শেষ করতে চেয়েছি, এই জন্য হচ্ছে সুন্দর মতো পড়াই নিলাম। এখন তোমরা এইগুলো খুব সুন্দর করে, ভাইয়া 5টা ক্লাস সুন্দর করে একটু দেখে নাও, বা হচ্ছে যেইগুলো দেখো নাই সেগুলো দেখে নাও, আজকের ক্লাস বা গত দিনের ক্লাস, এগুলো সুন্দর করে দেখো। এগুলো থেকে আমি সম্পূর্ণ হচ্ছে যেইগুলো এমসিকিউ করানো হয় নাই সেগুলো বাদে সবগুলো আমি সুন্দর করে হচ্ছে তোমাদের এমসিকিউ করাই দিব। এই যে যেই ক্লাসগুলো গত ক্লাস, এই ক্লাসের কিন্তু এমসিকিউ নেওয়া হয় নাই, সো আমি সুন্দর করে হচ্ছে, বা তার আগেও ওরকম বেশি এমসিকিউ দেওয়া হয় না, সো এমসিকিউ আমি সলভ করাই দিব তোমাদের। তান হারিয়ে গেছে রে, কেউ হারিকে নানো খুঁজতে হবে, ওরে হারাই গেছে। আচ্ছা, ও দেখতেছে আর পারবে না, তো আর পারবে না এখানে। তারপরে দেখো যে আরাম, যেটা আমরা পড়লাম, আরাম, ক্যাশ আরাম। সো আরামের ক্ষেত্রে কি, এই যে এটা হচ্ছে কি অ্যামফিবিয়া, তাই না? অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। তো অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া, তারপরে হচ্ছে কি দেখছি আমরা, যে আর্থে হচ্ছে কি রেপটিলিয়া, 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 রেপটিলিয়া। তার মানে অ্যামফিবিয়া মানে হচ্ছে কি, এটা হচ্ছে উভচর প্রাণী ছিল, বুঝছো? উভচর। আর রেপটিলিয়া মানে হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে সরীসৃপ প্রাণী, সরীসৃপ, সরীসৃপ। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, এই যে এ দিয়ে হচ্ছে অ্যাভিস, অ্যাভেস মানে হচ্ছে কি ভাইয়া, অ্যাভেস মানে হচ্ছে পক্ষীকুল, পক্ষীকুল, পাখি রিলেটেড যারা আছে। আর এম দিয়ে হচ্ছে কি ভাইয়া, ম্যামালিয়া, ম্যামালিয়া, ম্যামালিয়া। সব ম্যামালিয়া মানে হচ্ছে কি ভাইয়া, স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। সো দেখো, এই যেটা আছে, এই যে আরামেরও পার্থক্য করবা, আরামের পার্থক্য, আরাম এর পার্থক্য, সেই সবগুলো করবা। এবং হচ্ছে দেখো ভাইয়া, যে সবগুলো করবা, এই পার্থক্যগুলো, এই সবগুলো হচ্ছে সুন্দর মতো হচ্ছে তোমরা নোট করবা। নোট করে কোথায় পোস্ট করবা বলো তো? আই এডুকেশন অফিসিয়াল যেই গ্রুপটা আছে ওখানে পোস্ট করবা, আমাদের একটা ছবি দিয়ে, ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগছে, ক্লাস সম্পর্কে বিস্তারিত লিখবা সুন্দর করে, এবং হচ্ছে পোস্ট করবা, এবং এই বাসার কাজগুলো কমপ্লিট করে আমাকে হচ্ছে তোমরা মেনশন দিবা। হ্যাঁ, আমার আইডি তো তোমরা জানো, আমাকে মেনশন দিও। হই হই রই রই, তানা ইসলাম গেল কই? রেপটিলিয়া বলে, তানা ইসলামরা আর পাওয়া যায়? পেশারাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওকে, ঠিক আছে ভাইয়ারা, তাহলে বুঝতে পারছো সব কিছু? কোনো সমস্যা আছে বলো? আর কি রিভিউ করা লাগবে নাকি? এগুলা রিভিউ তো করা লাগবে না, দেখে নিও সুন্দর করে, ঠিক আছে? করা লাগলেও বলো।
গর্তে গর্তে ঢুকে গেছে। এই ক্লাস বুঝছো কিনা বলো? ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল সাপোর্টারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? আমাদের সামনে আসছিল, ও পেরে উঠতেছে না, আর যে কি বলবে পারতেছে না, বুঝছো? এই জন্য দৌড় দিছে মনে হয়। কি কাণ্ড! বুঝছো, ব্রাজিলরা সব জায়গায় পোস্ট করে ঘুরে বেড়াচ্ছে, বুঝছো? এরা এই যে আর্জেন্টিনা হারছে, এই হচ্ছে সেই হচ্ছে, চোরের দল, এইটা সেইটা, কি কাহিনী ভাই! তোমরা কি করছো সেটা দেখো না ভাই। জি ভাইয়া, অল ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার হইলে তো ভালো। সুন্দর করে পড়তে হবে এখন, বুঝতে পেরেছো? সুন্দর করে পড়তে হবে। জামাইলা রে, ও জামাইলা, তা না ভাগছে রে ভাগছে। এই তোমরা কি হচ্ছে এখানে ক্লাস করতে করতে পরিচিত হয়ে গিয়েছো, নাকি তোমরা এই যে নিজেরা নিজেদেরকে আগে থেকে চিন্তা, যে বেশ, মানে বেশ দেখি তোমাদের মধ্যে মিল আছে অনেক আর কি। সো তোমরা এই যে ক্লাস করতে করতে পরিচিত হয়ে গিয়েছো, নাকি একই জায়গায়, নাকি চিনো একজন আরেকজনকে, এরকম দেখি ভালো বন্ধু, বা তোমরা একজন আরেকজনকে ভালো খোঁচাখুচি করো দেখি, বেশ জমে তোমাদের মধ্যে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো না ভাইয়ারা? ওকে, বুঝলে ভালো। সব ঠিকঠাক আছে, তাহলে ক্লাসটা শেষ করতে হবে। তানহা ইসলাম, সরি, খেলা তো শেষ, আর বেশি হইলে 2-3 দিন এইসব ট্রল আর মজা নেওয়া হবে, মাইন্ড কইরো না। হ্যাঁ, মাইন্ড কইরো না, আমি অনেক কিছু বলছি, কিছু মনে কইরো না, এমনি মজা করছি। ঠিক আছে, ওকে। তো অল দ্য বেস্ট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ইনশাল্লাহ। খেলাধুলো তো সব কিছুই শেষ, আমরা এমনি উড়ে উড়ে চলে যাচ্ছি আসলে। ঠিক আছে, আমাদের খেলা শেষ। হ্যাঁ, হ্যাঁ, মানে ফিফা শেষ, ফুটবল শেষ, এখন সবাই এমনি উড়ে উড়ে যে যার গর্তে চলে যাও, যে যার জায়গায় চলে যাও, যে যার বাসায় চলে যাও। ঠিক আছে, ওকে, বাই। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। এখন একসাথে এডুকেশনাল ক্লাস করছি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তো সবার জন্য অনেক দোয়া থাকলো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। সো আজান দিবে, আজান দিচ্ছে মনে হয়, আজান দিবে, সবাই নামাজ কালাম পড়িও। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া কইরো, তোমাদের জন্য আমারও দোয়া থাকবে যে ইনশাল্লাহ আল্লাহ যেন তোমাদের সবার হচ্ছে প্রত্যাশিত যে রেজাল্ট, যেটা সবাই চাও, ভালো রেজাল্ট হোক তোমাদের, ভালো করে হচ্ছে তোমরা পাস করো, ভালো করে পাস না, A+ আসুক, আসলে পাস তো করবে ইনশাল্লাহ। সো A+ আসুক সবার, যার যেই ইচ্ছা শখ আছে সেগুলো পূরণ হোক। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা থাকলো। সো আজকের ক্লাস এতটুকুই থাকবে ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তীতে তোমাদের সাথে। যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাদের সাথে ইনশাল্লাহ কোনো না কোনো ক্লাসে সবসময় ইনশাল্লাহ দেখা হতে থাকবে। সো ভালো থাকো। আসসালামু আলাইকুম, মহসিন মিশু স্যার, দেখা হবে তোমাদের সাথে আবারও।